ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে ভায়োলিন বাজাতে দেখি। অডিয়েন্সের মধ্যে থেকে একজন বলছিল, এলা তুমি অনেক সুন্দর পারফর্ম করেছো। ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ে আমাদেরকে বলছিল, আমি প্রায় এই স্বপ্নটা দেখি যেখানে আমি ভায়োলিন বাজাই এবং হাসপাতালে থাকা এক লোকের সেবা যত্ন করি এবং তাকে ভায়োলিন বাজিয়ে শোনাই। তবে তখনই আমরা মেয়েটাকে দেখি, সে বলতে থাকে, সত্যি কথা বলতে আমি ভায়োলিন বাজাতে পারি না, আর হাসপাতালের ওই লোকটাকেও আমি চিনি না। তবে এগুলো নিয়ে আমি এখন আর ভাবি না, কারণ আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি। এই মেয়েটার নাম ইজমি। একটু পর তার কাছে তার স্বামী জ্যাকের কল আসে। জ্যাক বলে, আমি ফিরে এসেছি। ইজমি আমাদেরকে বলতে থাকে, জ্যাক আর আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। একদিন এক হোটেলে আমরা রাত কাটাই। এরপরেই জ্যাক আমাকে বিয়ে করে। আমি তাকে ভালোবাসি, তবে সে সবসময় মনে করে ওই দিন আমি তাকে ড্রাগ দিয়েছিলাম। তবে আমার মনে হয় আমি যদি তার কথা সবসময় শুনে চলি এবং ভালো মতো চলি, তাহলে একদিন সে অবশ্যই আমাকে ভালোবাসবে। গত 3 বছর ধরে আমি এই আশাতেই আছি। এরপরেই সে তার স্বামীর কোর্টের ভেতর আরেকটা ফোন পায়। সে মনে মনে বলতে থাকে, একমাত্র সেই সব পুরুষেরাই 2টা ফোন রাখে যারা চিট করে। এই ফোনে একটা মেয়ের SMS এসেছে। সে লিখেছে, জ্যাক আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ইজমি মনে মনে বলে, এই মেয়েটার নাম ফেই। সে আর জ্যাক অনেক দিনের পরিচিত। সবাই বলা বলি করে, যদি আমার আর জ্যাকের হোটেলে ওই দুর্ঘটনা না ঘটতো, তাহলে সে ফেইকেই বিয়ে করত। বর্তমানে জ্যাক বলে ওঠে, তোমার কি দেখা হয়েছে? ইজমি বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। আসলে আমার বাবার হসপিটাল বিল। জ্যাক বলে, তোমাকে মাসে আমি 10,000 টাকা দিই, এরপরও তুমি আরো চাইছো। যদি তুমি আমাকে ড্রাগ দিয়ে বিয়ে না করতে, তাহলে আজ আমরা সবাই ভালো থাকতাম। তাই তুমি এর থেকে বেশি চেও না। সে চলে যেতে থাকলে ইজমি বলে, আমি চাকরি করতে চাই। জ্যাক বলে, তোমার চাকরি করার কি দরকার? বাড়িতে আছো, দাসীরা তোমার কাজ করে দেয়, এটা ভালো না? ইজমি বলে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। সে বলে, তাই নাকি? আমাকে বলো তো তোমার কি যোগ্যতা আছে? তোমার যোগ্যতার চেয়ে তুমি অলরেডি অনেক বেশি পেয়েছো। এরপর সে একটা ওষুধ বের করে বলে, এই ওষুধটা খেয়ে নাও, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এরপর সে চলে যায়। ইজমি মনে মনে বলতে থাকে, সে চায় না আমি তার বাচ্চার মা হই, তাই সবসময় আমাকে বার্থ কন্ট্রোল খেতে হয়। ইজমি একটা ডায়েরি লিখতে শুরু করে, যেখানে সে লিখছিল, গত 3 বছর ধরে আমি এরকম জীবনই কাটাচ্ছি। আমি তাকে ভালোবাসি, তবে তার চোখে আমি মূল্যহীন এবং দুর্বল একটা মেয়ে। এই ভালোবাসা এখন আমার কাছে একটা খাঁচায় বন্দি থাকার মতো হয়ে গেছে। এরপর সে একটা ভিডিও দেখে, যেখানে বলা হচ্ছিল, বিশ্বসেরা ভায়োলিন শিল্পী 3 বছর আগে এক গাড়ি অ্যাক্সিডেন্টে নিখোঁজ হয়ে গেছে। ইজমি মনে মনে বলতে থাকে, 3 বছর আগে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার 10 বছরের স্মৃতি মুছে গেছে, কিন্তু আমি ও হব কি করে, কারণ আমি তো ভায়োলিন বাজাই না। তখনই তার কাছে তাদের এক ন্যানির কল আসে, যাকে সে সারা বলে ডাকে। সারা বলে, তোমার বাবা খুবই অসুস্থ, তার সার্জারি হচ্ছে। তোমার ভাইকে মিথ্যা কেসে জেলে নিয়ে যাওয়া হয়েছে। ইজমি তাড়াতাড়ি হসপিটালে আসে। সে জ্যাককে ফোন করে। জ্যাকের সঙ্গে তখন একটা মেয়ে ছিল। এই মেয়েটার নামই ফেই। জ্যাক বলে, কি সমস্যা? তোমার আবার টাকা লাগবে? সে বলে, হ্যাঁ। জ্যাক বলে, তোমার মুখে টাকা ছাড়া আর কোনো কথাই শোনা যায় না। তোমাকে কতবার বলেছি, কোনো কিছুর প্রয়োজন হলে আমার অ্যাসিস্ট্যান্টকে বলো। তখনই ইজমি হসপিটালের টিভিতে দেখতে পায়, বিখ্যাত বিজনেসম্যান জ্যাক তার ভালোবাসার মানুষের জন্য সমুদ্র তীরে ফায়ার ওয়ার্কসের আয়োজন করেছে। সেই বলছিল, ধন্যবাদ জ্যাক, এটা আমার অনেক পছন্দ হয়েছে। জ্যাক ফোন কেটে দেয়। ইজমি টিভি দেখে বলতে থাকে, তার মানে তুমিও রোমান্টিক হতে পারো, শুধুমাত্র আমার সঙ্গেই পারো না। তখনই সারা সেখানে আসে। সে বলে, জ্যাক তোমাকে টাকা দিয়েছে, সে আমাদের একমাত্র ভরসা। তখনই সে টিভির দিকে তাকালে বলে, ইজমি তুমি মন খারাপ করো না। আমি শুনেছি ফেই জ্যাককে একবার বাঁচিয়েছিল এবং যতদিন জ্যাক কোমায় ছিল, সে তার পাশে বসে ভায়োলিন বাজিয়েছে। ইজমি মনে মনে বলতে থাকে, তার মানে আমি ফেইকে নিজে মনে করে ওইসব স্বপ্ন দেখি। সত্যি হয়তো আমি ফেইকে অনেক হিংসা করি। এদিকে জ্যাকের অ্যাসিস্ট্যান্ট নিনা ইজমির গয়না দেখছিল। ইজমি তাকে ফোন করে বলে তাকে টাকা দিতে। নিনা বলে, কিন্তু আপনাকে এই মাসের টাকা অলরেডি দেওয়া হয়েছে। স্যার যদি আপনাকে টাকা দিতে চায়, তাহলে সে নিজেই আমাকে বলবে। ইজমি বলে যে আমি তাকে বলেছি। তবে নিনা বলে, আমি স্যারের কথা ছাড়া আপনাকে 1 টাকাও দিতে পারবো না। আপনি তো জানেন, আপনাকে গয়না পরতে হলেও স্যারের পারমিশন নিতে হয়। ইজমি মনে মনে বলতে থাকে, সত্যি কথা, জ্যাক শুধুমাত্র ফেইকে খুশি করতে পুরো সমুদ্র সৈকত বুক করতে পারে, অথচ আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিতে পারে না।
আমাকে 1 টাকা খরচ করতে হলেও তার অ্যাসিস্ট্যান্টের কাছে পারমিশন নিতে হয়। এমনকি গয়না পরতে হলেও তার কাছ থেকে আমাকে আগে অনুমতি আনতে হয়। এখন আমার কাছে শুধুমাত্র এই আংটিটাই আছে। এরপর সে সারাকে তাদের বিয়ের আংটি বিক্রি করে দিতে বলে। সারা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার বিয়ের আংটি। ইজমি বলে, না, আমি এখন সত্যিটা বুঝতে পেরেছি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ও যেহেতু আমাকে ভালোবাসে না, তাহলে আমিও আর এই সম্পর্কে জোর করে থাকতে চাই না। এরপর জ্যাক বাড়িতে আসে। বাটলার বলে, স্যার, আজ ম্যাডামের বাবা অসুস্থ হয়ে গিয়েছিল। ম্যাডাম হাসপাতালে গিয়েছিল। আসার পর থেকে জিনিসপত্র গোছাচ্ছে। পরিস্থিতি একটু খারাপ মনে হচ্ছে। জ্যাক ঘরে এসে নিজের পোশাক বাড়িয়ে দেয়, তবে ইজমি সেটা নেয় না। জ্যাক বলে, নিনা জানতো না যে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। আমি যখন তোমার বাবার কথা শুনি তখন আমি হাসপাতালে যাই, তবে গিয়ে দেখতে পাই সে এখন সুস্থ। বেশি মন খারাপ করো না। ইজমি বলে, চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। জ্যাক বলে, মনে হচ্ছে সুখের জীবন তোমার ভালো লাগছে না। সে বলে, সুখের জীবন? তুমি এটাকে সুখের জীবন বলছো? কোন স্ত্রীর 1 টাকা খরচ করতে হলেও তার স্বামীর পারমিশন নিতে হয়? আমি জানি আমি তোমার মতো ধনী নই। প্রতি মাসে তুমি আমাকে 10,000 টাকা দাও, তবে যখন আমি সেই টাকা নেই আমার কাছে মনে হয় আমি যেন শুধুই টাকা নিচ্ছি। তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। জ্যাক তাকে ধরে বলে, তোমার বিয়ের আংটি কোথায়? সে বলে, আমি আংটি বিক্রি করে দিয়েছি। এরপর সে চলে যেতে থাকলে জ্যাক তাকে ধরে এনে বিছানায় শোয়ায়। ইজমি তার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায়। জ্যাক বলে, তার মানে তুমি এসব কিছু করছো ফেইয়ের উপর জেলাস হয়ে? তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি ড্রাগ দিয়ে আমাকে বিয়ে করেছো, তুমি আমার কাছে আর কি আশা করো? ইজমি বলে, আমি তো তোমাকে বলেছি সেটা একটা দুর্ঘটনা। জ্যাক বলে, দুর্ঘটনা? তোমার দুর্ঘটনার কারণে আমি ফেইয়ের ফোন তুলতে পারিনি, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখনো হুইল চেয়ারে। ওই দিন যদি দুর্ঘটনা না ঘটতো তাহলে এখন ফেই আমার স্ত্রী থাকতো। সে তার পোশাক খুলতে শুরু করলে ইজমি বলে, আমার কাছে বার্থ কন্ট্রোল নেই, এটা অনেক রিস্কের হয়ে যাবে। এই কথা শুনে জ্যাক উঠে পড়ে। সে বলে, আমি নিনাকে শাস্তি দিয়েছি, সে আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। গয়না তুমি রেখে দাও। তোমার বাবার চিকিৎসার জন্য আমি সব থেকে ভালো ডাক্তার নিয়ে আসব। আমি অনেক কম্প্রোমাইজ করেছি, এর চেয়ে বেশি চেও না। তখনই তার কাছে ফেইয়ের কল আসে। সে বলে, আজকের উপহারের জন্য ধন্যবাদ। মনে হচ্ছে আজ বৃষ্টি আসবে। বৃষ্টির দিনে আমার পা অনেক ব্যথা করে। তুমি যদি আমার সাথে থাকতে তাহলে অনেক ভালো হতো। ইজমি মনে মনে বলতে থাকে, তুমি কোনো দিনও আমার মনের মতো হতে পারবে না, কারণ তোমার জীবনে ফেই সবার উপরে থাকবে। এরপর সে চলে যায়। তবে জ্যাক মনে করে ইজমি হয়তো আলাদা ঘরে ঘুমাতে গেছে। রাতে জ্যাকের একদম ঘুম আসছিল না। পরদিন সকালে সে কফি মুখে দিয়ে বলে, এটা কি খাওয়া যায়? মেড বলে, স্যার, আপনার কফি প্রতিদিন ম্যাডাম বানায়। আমি শেখার অনেক চেষ্টা করেছি, তবে ম্যাডামের মতো হয় না। জ্যাক ইজমিকে ডাকতে বলে। মেড বলে, সে তো গতকাল রাতেই চলে গেছে, আমরা ভেবেছি আপনি জানেন। বাটলার তাকে ডিভোর্স পেপার দেয়, যেখানে লেখা ছিল ডিভোর্সের পর ইজমি কিছুই পাবে না। বাটলার বলে সেই প্রস্তাবে রাজি এবং সে সাইন করে দিয়েছে। জ্যাক এইবার রেগে যায়। সে বলে, দেখি ও কিভাবে বাঁচে, ওকে আমার কাছে ফিরতেই হবে। তখন সে নিউজ পেপারে গতকালকে নিউজ দেখতে পায়, যেখানে সে ফেইয়ের জন্য ফায়ারওয়ার্কস জ্বালিয়েছে। জ্যাক বুঝতে পারে এই খবর হয়তো ইজমি দেখেছে, আর তাই সে রেগে গেছে। সে নিনাকে ফোন দিয়ে এই ঘটনা ইন্টারনেট এবং নিউজ পেপার থেকে সরিয়ে ফেলতে বলে। নিনা বলে, স্যার, সেই ম্যাডাম বলেছে তার পা নাকি অনেক ব্যথা করছে। জ্যাক বলে, তাহলে তাকে ডাক্তারের কাছে যেতে বলো। আমি কি ডাক্তার নাকি? এদিকে সারা ইজমিকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়, তুমি একটু মানিয়ে নাও। এখন তোমার বাবার চিকিৎসার জন্য প্রতি মাসে আমাদের 15 লাখ টাকা প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো? তখনই তারা খবরে শুনতে পায় জ্যাক তার প্রেমিকা ফেইয়ের জন্য সব থেকে ভালো ডাক্তার আনিয়েছে, যেন ফেই আবার হাঁটতে পারে। ইজমি সারাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমার মায়ের দেয়া একটা বাড়ি আমার কাছে আছে, আমি সেটা বিক্রি করে দেব। তখনই ফেই সেখানে আসে। ইজমি বলে, আমি কি তোমাকে চিনি? আমাদের কি আগে দেখা হয়েছে? ফেই মনে মনে বলছিল, অবশ্যই দেখা হয়েছে। তখন দেখানো হয় 3 বছর আগে ফেই গাড়ি নিয়ে ইজমিকে মারতে চেয়েছে, তবে ইজমিকে বাঁচাতে গিয়ে তার মা মারা যায়। ফেই এটা করেছে কারণ ইজমি মারা গেলে জ্যাক জানবে ফেই জ্যাককে বাঁচিয়েছে। বর্তমানে ফেই বলছিল, তবে আমার ভাগ্য খুবই খারাপ, এত কিছু করার পরেও আমি পঙ্গু হয়ে গেছি, আর তুমি সেই জ্যাকের বউ হয়ে বসে আছো। সে তার হাত ধরে বলে, দেখো, জ্যাক তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র আমাকে ভালোবাসে। তুমি যদি আমাদের সম্পর্কের মাঝখান থেকে সরে যাও তাহলেই একমাত্র আমরা এক হতে পারবো। ইজমি বলে, এই কথা তুমি জ্যাককে বলো, কারণ সেই আমাকে ছাড়তে চাইছে না। এরপর সে চলে আসে। পরে সে তার বাড়ি বিক্রি করার জন্য কাগজপত্র রেডি করে। একটু পরেই তার কাছে সারার কল আসে।
ইজমি সেখানে গিয়ে দেখতে পায় সারা আর ফেই ঝগড়া করছে। সারা বলতে থাকে ও ইচ্ছে করেই পড়ে গেছে। ফেইয়ের মা ইজমিকে একটা থাপ্পড় মারে। তখনই জ্যাক সেখানে আসে আর সে ফেইকে কোলে তুলে নেয়। সে ইজমিকে বলে, সত্যি করে বলো এখানে কি হয়েছে। ইজমি বলে, আমি জানি না। জ্যাক মনে মনে বলে, আমি তোমাকে ফিরে আসার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি যেহেতু আমার কথা শুনবে না, তাহলে দেখি তুমি কয়দিন এভাবে টিকতে পারো। তারা চলে যেতে থাকলে আশেপাশের মানুষ বলতে থাকে, তার মানে সত্যি এই লোক তার স্ত্রীকে ভালোবাসে না। এসব দেখে ইজমির কান্না চলে আসে। তখন একজন ডাক্তার তার দিকে রুমাল বাড়িয়ে দেয়। সে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন দেখানো হয় ছোটবেলায় এই ডাক্তারের মা যখন চলে যাচ্ছিল তখন সে অনেক কান্না করতে থাকে। ওই সময় ইজমি এসে তাকে একটা ললিপপ দেয়। বর্তমানে ইজমি বলে, জর্জ তুমি কিভাবে আসলে? আসলে 3 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি 10 বছরের স্মৃতি ভুলে গেছি, তবে এর আগের কথা আমার মনে আছে। জর্জ বলে, আমি তোমার বাবার অ্যাটেন্ডিং ডাক্তার। অন্যদিকে জ্যাক ফেইকে বলে, কয়দিন পর বিখ্যাত ভায়োলিন শিল্পী মিস্টার বন আসবে। আমি তার সঙ্গে কথা বলেছি, সে তোমার ভায়োলিন শুনে তোমাকে নিজের শিষ্য বানাবে। ফেই বলে, হঠাৎ তুমি এগুলো কেন করছো? জ্যাক বলে, আমি যখন কোমায় ছিলাম তখন তুমি প্রায়ই বলতে যে তুমি বিখ্যাত ভায়োলিন শিল্পী হতে চাও। এখন কি হলো? তার মা বলে, কিছুই হয়নি, সে আসলে অনেক খুশি। ফেইয়ের বাবা বলে, এবার ওকে নামিয়ে দিন, নিশ্চয়ই আপনার কষ্ট হচ্ছে। জ্যাক তাকে তাদের কোলে ছেড়ে দিয়ে চলে যায়। সে নিনাকে SMS করে বলে সে যখন কোমায় ছিল তখন সত্যিই কি সেই তার সেবা করেছিল কিনা এই ব্যাপারে খোঁজ করতে। এরপরে সে দেখে জর্জ ইজমির চোখের পানি মুছে দিচ্ছে। ইজমি তাকে দেখে সারা আর জর্জকে চলে যেতে বলে। জ্যাক তাকে ধরে বলে, অন্য পুরুষের সঙ্গে তো ভালোই হাসাহাসি করতে পারো। ইজমি বলে, মিস্টার জ্যাক, তাতে আপনার কি আসে যায়? আপনি আমাকে ভালোবাসেন না, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তবে আমি কোনো কিছুই নিচ্ছি না। তাহলে আপনার তো লস হচ্ছে না, বরং আপনি ফেইকে ভালোবাসেন, তাকে সম্মানের সাথে বিয়ে করতে পারবেন। জ্যাক তার বিক্রি করা আংটিটা বের করে বলে, আমি এটা নিয়ে এসেছি, এটা হাতে পরো আর আমার সঙ্গে বাড়ি চলো, এরপর আমরা আবার আগের মতোই থাকবো। ইজমি বলে, আগের মতো? আগের মতো আপনার দাসী আর পোষা প্রাণী হিসেবে? আমাকে ক্ষমা করবেন, এই কাজের জন্য আপনি অন্য একজনকে খুঁজে নিন। এরপর সে চলে যায়। জ্যাকের তার কথা শুনে ভীষণ খারাপ লাগছিল। তখন নিনা কল করে বলে, আপনার স্ত্রী নিজের মায়ের দেয়া বাড়ি বিক্রি করে ফেলেছে এবং সে চাকরি খুঁজছে। জ্যাক বলে, এমন ব্যবস্থা করো যেন ওই বাড়ি আমাদের কাছেই বিক্রি করতে হয়, আর কোথাও যেন ও চাকরি না পায়। এরপর সে মনে মনে বলছিল, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। একটু পরে ইজমির কাছে সে যত জায়গায় সিভি জমা দিয়েছে সেখান থেকে কল আসে এবং বলা হয় তার ইন্টারভিউ ফেল হয়েছে। সারা বলে, আমাদের বাড়ি মাত্র 1 মিলিয়ন টাকা বলছে, যেখানে বাড়ির বাজার মূল্য রয়েছে 6 মিলিয়ন টাকা। ইজমি বলে, কোনো উপায় নেই, 1 মিলিয়ন টাকায় বিক্রি করে দিন। সারা বলে, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, নয়তো আমরা টিকতে পারবো না। তবে তখন ইজমির বাবা বলে, ওকে ওর মতো বাঁচতে দাও। সে বলতে থাকে, ও জীবনে অনেক কষ্ট করেছে, ওর মাও আমাদের ছেড়ে চলে গেছে, ও 10 বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে, ওর ভাই বিনা কারণে জেলে আছে। ইজমি, তোমার ভাইয়ের জীবন শেষ হয়ে গেছে, তবে আমি চাই তুমি ভালো মতো বেঁচে থাকো। যেই জীবন তুমি চাও না সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইজমি বলে, বাবা, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো কষ্ট হতে দেব না। তখনই তার কাছে একটা রেস্টুরেন্ট থেকে কল আসে, যেখানে তাকে মেইড হিসেবে চাকরি দেওয়া হয়েছে। ইজমি সেখানে যায়। তখন দেখানো হয় আসলে এই চাকরিটা তাকে জর্জ পাইয়ে দিয়েছে। রেস্টুরেন্টের মালিক বলে, আপনি কি মেয়েটাকে পছন্দ করেন? জর্জ বলে, ও অনেক ভালো একটা মেয়ে, আমি চাই ও ভালো থাকুক। একটু পরে সেখানে একটা ভায়োলিন আনা হয়। অন্যান্য মেয়েরা বলাবলি করছিল এটা বিখ্যাত ভায়োলিন শিল্পী এলার ভায়োলিন, কে যেন তার প্রেমিকার জন্য এটা কিনে এনেছে। তখনই রেস্টুরেন্টের ম্যানেজাররা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ আজ এখানে একজন ভায়োলিন শিল্পীর আসার কথা, তবে সে আসেনি। হঠাৎ ইজমি সেটা বাজাতে শুরু করে। ম্যানেজার বলে, তুমি যদি এটা বাজাতে পারো তোমাকে আমি 10,000 টাকা দেব। ইজমি এরপর সেটা বাজাতে থাকে। অন্যদিকে জ্যাক গাড়ি থেকে নামলে নিনা বলে, আমরা খোঁজ নিয়ে দেখেছি আপনি যখন কোমায় ছিলেন তখন একটা মেয়ে দিনরাত আপনার সেবা করেছে, তবে ক্যামেরাতে তার চেহারা স্পষ্ট না, কিন্তু তার উচ্চতা এবং বয়স ম্যাডাম ফেইয়ের মতো। জ্যাক তখনই ভায়োলিনের শব্দ শুনে ভেতরে আসে এবং হোটেলের মালিককে জিজ্ঞেস করে, তবে সে বলে যে ওই শিল্পী চলে গেছে। আসলে সে কাউকে জানতে দিতে চায় না যে একটা মেয়েড ভায়োলিন বাজিয়েছে। তখনই ফেই সেখানে আসে। জ্যাক তাকে ভেতরে যেতে বলে। এদিকে ইজমি অনেক খুশি ছিল, কারণ সে অনেকগুলো টাকা একসাথে পেয়েছে। তখন দুজন লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তারা বলতে থাকে, এই কয়টা টাকা এত খুশি, আমাদের সঙ্গে চলো, আরো টাকা পাবে। জ্যাক সেখানে যেতে চায়, তবে তার আগেই জর্জ এসে ওই লোকেদের মারে। ইজমি বলে,
আমি জানি এই চাকরিটা তুমিই দিয়েছো। জ্যাকের সঙ্গে ঝামেলার পর কেউ আমাকে কাজ দিতে চায়নি, একমাত্র তুমি আমাকে সাহায্য করলে। জর্জ তাকে একটা ব্যাংকের কার্ড দেয় আর বলে এই টাকাগুলো রাখো, এগুলোকে তুমি আমার ইনভেস্টমেন্ট মনে করো। ইজমি বলে আমি আমার বাড়ি বিক্রি করে দিয়েছি, তাই আমার কাছে এখন কিছু টাকা আছে, আর তাছাড়া আমি ইনকাম করতে পারি। আমার এখনো ডিভোর্স হয়নি, তাই আমি তোমার টাকা নিতে পারবো না। এরপর সে চলে যেতে থাকে। জর্জ মনে মনে বলছিল, জ্যাক তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে যে এখন তুমি কারো সাহায্যও নিতে চাও না। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব, কারণ তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। এরপর জ্যাক তাকে ধরে নিয়ে যায়। সে বলে, তো তুমি ওই ছেলেটার জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো? ইজমি বলে, এরকম কিছুই না, ও আমার বাবার অ্যাটেন্ডেন্ট ডক্টর, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্কই নেই। জ্যাক তাকে জোর করতে শুরু করলে ইজমি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা একটা পাবলিক প্লেস। সে এরপর তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি এসব কি করছো? আমি কি মানুষ না? জ্যাক তাকে একটা কার্ড দিয়ে বলে, এটার মধ্যে 1 মিলিয়ন টাকা আছে, তোমাকে এই চাকরি করতে হবে না। ইজমি বলে, এখনো তুমি বুঝতে পারছো না আসলে আমাদের বিয়েটা কেন ভেঙে যাচ্ছে। জ্যাক বলে, তুমি বলতে চাইছো কারণ আমাদের মধ্যে ভালোবাসা নেই? তুমি ভুলে গেছো তুমি কিভাবে আমাকে বিয়ে করেছো? ইজমি বলে, আমি তোমাকে অনেকবার বলেছি আমি ইচ্ছে করে কিছুই করিনি, তবে তুমি যেহেতু আমার কথা বিশ্বাস করবে না, তাহলে আমি তোমার কাছে এজন্য ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করে, এখন আমাকে ছেড়ে দাও, ফেইকে বিয়ে করে নাও। জ্যাক বলে, অসম্ভব, আমার কাছে ডিভোর্স নামে কোনো শব্দ নেই। সে তাকে নিয়ে ফেইয়ের সামনে ফেলে আর বলে, এখানে সবার মনোরঞ্জন করো, কাজ করতে চাও না তুমি? দেখি তুমি কি কাজ পারো। ফেই মনে মনে বলছিল, ওকে কোনোভাবেই ভায়োলিন বাজাতে দেয়া যাবে না। সে তার বাবার দিকে তাকালে তার বাবা এসে ইজমিকে একটা ধাক্কা দেয়, যার ফলে তার মাথায় আঘাত লাগে। এরপর সে উঠে ভায়োলিন নিয়ে সেটা বাজাতে শুরু করে। ওই সময় মিস্টার বন ওই হোটেলের সামনে আসে এবং এই সুর শুনে সে তাড়াতাড়ি ভেতরে আসতে থাকে। অন্যদিকে জ্যাক ইজমিকে ধরে বলে, তুমি ভায়োলিন কোথায় শিখেছো? এই সুর তুমি কোথায় শিখেছো? ইজমি বলে, আমি জানি না, আমার কোনো কিছুই মনে পড়ছে না, তবে আমি যখনই ভায়োলিন হাতে নেই আমি আপনা আপনি এটা বাজাতে পারি। ফেইয়ের বাবা বলে, আমার মেয়েকে নকল করার জন্য ও হয়তো লুকিয়ে লুকিয়ে ভায়োলিন বাজানো শিখেছে, নয়তো আমরা আগে কোনোদিন শুনিনি যে ও ভায়োলিন বাজাতে পারে। জ্যাক তার এক অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইজমিকে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে মিস্টার বন বলতে থাকে, হঠাৎ করে সুর থেমে গেল কেন? এরপর সে সামনে আসলে দেখতে পায় ফেই ভায়োলিন বাজাচ্ছে, যার সুর খুবই বিশ্রী ছিল। ফেই বলে, মিস্টার বন, আমার ভায়োলিনের সুর কেমন হয়েছে? মিস্টার বন বলে, এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, আমি ট্যালেন্টেড মানুষদের খুঁজছি। আমার খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল যে খুব সুন্দর ভায়োলিন বাজাতো, তবে এরপর সে একটা ছেলেকে ভালোবেসে ফেলে। পরে হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। তার নাম এলা। জানি না সে তার পছন্দের ছেলেটাকে বিয়ে করতে পেরেছে কিনা। ছেলেটা যদি ভালো না হয় তাহলে তো তার পুরো জীবনটাই শেষ। জ্যাকের তখন ইজমির কথা মনে পড়ে। এরপর সে বাড়িতে চলে আসে। ইজমি ঘুমের ঘরে বলতে থাকে, জ্যাক, আমি তোমাকে অনেক ঘৃণা করি। নিনা মনে মনে বলছিল, উনি সব কাজ ছেড়ে তার বউয়ের কাছে এসেছে, অথচ তার বউ তাকে এই কথা বলছে, এজন্যই তো সে তার বউকে এত ঘৃণা করে। এরপর সে বলে, স্যার, আপনার স্ত্রী আপনাকে একটুও সম্মান করে না। জ্যাক বলে, আগামীকাল তুমি আমাদের কেনিয়ার শাখায় ট্রান্সফার হয়ে যাবে, কারণ তুমি লাইন ক্রস করে ফেলেছো। লিনা বলে, আপনি ভুল ভাবছেন, আমি আপনাদের স্বামী স্ত্রীর মাঝে আসতে চাইনি, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। জ্যাক বলে, এখন থেকে নিজের জায়গা দেখে কথা বলবে, আর দেখো ডাক্তার জর্জকে কোথাও ট্রান্সফার করা যায় কিনা, কারণ তাকে আমি আমার স্ত্রী থেকে দূরে রাখতে চাই। অন্যদিকে ইজমি আবার ওই স্বপ্ন দেখে। সে সারাকে ফোন করে বলে, আন্টি, আমি কি ভায়োলিন বাজাতাম? সারা বলে, তুমি ছোটবেলা থেকেই বিদেশে লেখাপড়া করেছো, তাই সেখানে তুমি কি কি শিখেছো আমি সঠিক জানি না, তবে তোমার মা ভায়োলিন বাজাতো এটা আমি জানতাম। ইজমি বুঝতে পারে তার মানে সে হয়তো তার মায়ের কাছেই ভায়োলিন বাজানো শিখেছে। তাহলে সে যেই ছেলেটার সেবা করতো সেই ছেলেটাকে। তখনই জ্যাক সেখানে আসে। সে বলে, তুমি এখনো কোথায় যাচ্ছ? তুমি এখনো অসুস্থ। ওই সময় মেইড কিছু খাবার নিয়ে আসে। জ্যাক তাকে খাইয়ে দিতে চায়, তবে ইজমি বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাবা আমার জন্য চিন্তা করছে। জ্যাক বলে, ঝগড়া করতে হলেও তোমার গায়ে শক্তি থাকা প্রয়োজন, তাছাড়া তুমি কার কাছে যাবে? ডাক্তার জর্জকে আমি ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছি। ইজমি বলে, তোমার সঙ্গে ওর কি সমস্যা? আমি অন্য পুরুষের সঙ্গে কথা বললে তোমার কষ্ট হয়, আর তুমি যে ফেইয়ের সঙ্গে দিনের পর দিন পড়ে থাকো। জ্যাক বলে, তার মানে ঝগড়া করার মতো তোমার গায়ে যথেষ্ট শক্তি রয়েছে। তুমি বলো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমাকে খুশি করার জন্য ফেইয়ের মতো ভায়োলিন বাজানো কেন শিখেছো? ইজমি বলে, ফেইয়ের মতো? ভালো কথা, তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো, তবে বিশ্বাস করো এখন আমার অনেক অনুশোচনা হচ্ছে তোমাকে বিয়ে করে।
জ্যাক তাকে ধরে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমাকে আমার মতো কে কিস করবে, কে তোমাকে এত খুশি করবে? তুমি নিজেও জানো না তোমাকে দেখতে এখন কত সুন্দর লাগছে। ইজমি মনে মনে বলে, যে কেউ এই ধরনের কথা শুনলে মনে করবে আমাদের সম্পর্ক জানি কত ভালো। সে বলে, যদি তোমার এগুলোর প্রয়োজন হয় তুমি ফেইয়ের কাছে যাও। জ্যাক এই কথা শুনে শকড হয়ে যায়। সে বলে, তুমি আসলেই অনেক বড় আত্মার মানুষ। ইজমি বলে, হতেই হবে, কারণ তুমি কোনোদিন আমাকে মানুষ মনে করনি, আমার ইচ্ছা অনিচ্ছার পরোয়া করনি। তখনই তার কাছে একটা SMS আসলে জ্যাক গিয়ে দেখতে পায় জর্জ চাঁদের ছবি তুলে পাঠিয়েছে। সে বলে, পুরুষরা চাঁদের ছবি একমাত্র তাকেই পাঠায় যাকে সে ভালোবাসে। তুমি আমাকে সত্যি করে বলো, তোমরা দুজন কোন পর্যন্ত গিয়েছো? সে কি তোমাকে কিস করেছে? ইজমি বলে, তুমি ফেইয়ের সঙ্গে মিলে আমাকে চিট করে বারবার আমাকে চিটারের আরোপ দিতে চাইছো। আমি তোমাকে কতবার বলবো আমি তোমার মতো নই, আমি নই তোমার মতো। জ্যাক মনে মনে বলছিল, ওকে কান্না করতে দেখলে আমার এত কষ্ট হয় কেন। তখনই তার ফোনে নিনার কল আসে। সে বলে, স্যার, ফেই ম্যাডাম ফোন করেছিল, তার পায়ে নাকি খুব ব্যথা করছে। জ্যাক বলে, আমি কতবার বলবো তার পায়ে ব্যথা করলে তাকে ডাক্তারের কাছে যেতে বলো, আমি কোনো ডাক্তার নই। নিনা বলে, স্যার, আমাদের নতুন প্রজেক্টেও একটা সমস্যা হয়েছে। জ্যাক তখন বেরিয়ে যায়। ইজমি মনে মনে বলছিল, তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কেন তোমার কাছে ডিভোর্স চাইছি, অথচ তুমি রাত দুপুরে ফেইয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি নিজেই বুঝতে পারছো না তুমি আসলে কি চাও। এরপর জ্যাক তার দুজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অনেক রাগারাগি করছিল, কেন তাদের ক্লায়েন্ট তাদের প্রপোজালে খুশি না। নিনা বলে, আমি অনেক সুন্দর করে মডার্ন স্টাইলে পার্টির আয়োজন করেছি, তবে তার একদমই পছন্দ হয়নি। সে আমাকে অনেক গালাগাল করেছে আর বলেছে এই প্রজেক্ট করতে চাইলে সে ইজমি ম্যাডামকে দেখতে চায়। জ্যাক বলে, ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। নিনা বলে, সে সামান্য একটা গৃহিণী, আমি ওই মহিলার মন জয় করতে পারিনি, উনি কিভাবে পারবে? জ্যাক বলে, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তোমাকে যেটা বলেছি সেটা করো। এরপর সে যখন গাড়িতে ছিল তখন বাড়ির মেইড SMS করে বলে, স্যার, ম্যাডাম বাড়ি থেকে গতকাল রাতেই চলে গেছে। জ্যাক এরপর ইজমিকে মেসেজ করে, যেখানে সে লিখেছে, তোমার টাকার প্রয়োজন না, আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে টাকা দেব। ইজমি যে হোটেলে চাকরি পেয়েছিল, জ্যাক সেই হোটেলে এসে দেখতে পায় ইজমি অনেক সুন্দর ভায়োলিন বাজাচ্ছে। জ্যাক মনে মনে বলছিল, আমি জানতামই না ও যে এত সুন্দর ভায়োলিন বাজাতে পারে। আসলে আমি কোনোদিন ওকে জানার চেষ্টাই করিনি। তখন মিস্টার বনের সাথে থাকা দুজন ছেলে বলছিল, মেয়েটার স্টাইল একদম আমাদের স্যারের মতো, চলো মেয়েটার সঙ্গে স্যারের পরিচয় করিয়ে দিই। তবে তখনই একটা ধনী পরিবারের ছেলে ফুলের তোড়া নিয়ে ইজমির কাছে আসে আর বলে, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? কিন্তু ইজমি বলে দেয় যে সে অনেক বিজি। এরপর সে চলে যায়। ওই ছেলেগুলো তখন তাকে হারিয়ে ফেলে। ইজমি চেঞ্জিং রুমে আসলে জ্যাককে দেখতে পায়। জ্যাক বলে, তোমার এই রূপ তো আমি আগে কখনোই দেখিনি। একে তো এত সুন্দর ভায়োলিন বাজাতে পারো, তার উপর আবার ছেলেদেরকেও ভালো পটাতে পারো। ইজমি বলে, আমি তোমার SMS দেখেছি, তুমি কি চাও? সে বলে, পার্টির ক্লায়েন্ট তোমাকে দেখতে চায়, এই প্রজেক্টটা আমার জন্য খুব প্রয়োজন, তাই তোমাকে যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে 20,000 টাকা দেব। ইজমি মনে মনে বলছিল, লাখ লাখ টাকা খরচ করে তুমি ফেইয়ের জন্য আকাশে ফায়ার ওয়ার্কস জ্বালাতে পারো, আর আমার বেলা তোমার টাকা 1000-এর উপরে ওঠে না। ইজমি বলে, 2 মিলিয়ন, এর থেকে 1 টাকাও আমি কম নেব না। জ্যাক বলে, এত টাকা আমি তোমাকে দিতে পারবো না, 1 মিলিয়ন। ইজমি বলে, তোমার এই প্রজেক্টে লাভ হবে বিলিয়নের উপরে, 2 মিলিয়ন টাকা যদি না দাও আমি যাব না। জ্যাক বলে, তুমি তো দেখছি ভালোই দামাদামি করাও শিখে গেছো। সে এরপর একটা চেক লিখে দেয়। এরপর বলে, আমি সত্যিই জানতাম না তুমি যে দেখতে এত সুন্দর। ইজমি বলে, আবার তুমি কি চাও? গত রাতে ফেই তোমাকে সন্তুষ্ট করেনি নাকি? একবার নিজেকে দেখো, তুমি কি পরিমাণ নির্লজ্জ। জ্যাক বলে, আমাদের মাঝে কিছুই হয়নি। তবে ইজমি বলে, আমার জানার কোনো ইচ্ছা নেই, আমার কাজ আছে, তুমি বেরিয়ে যাও। সে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর পার্টির অনুষ্ঠান দেখানো হয়। এখানে ওই বিজনেস ওম্যান যার নাম মিসেস বার্টন, সে ইজমির সঙ্গে অনেক ভালো করে কথা বলে। ইজমি আরো মহিলাদের সঙ্গে কথা বলতে গেলে মিসেস বার্টন জ্যাককে বলে, ইজমি দেখতে কত সুন্দর, তাই না? অনেক বছর আগে আমার হাজবেন্ড অন্য একটা মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে। আশেপাশের সবাই তখন আমাকে নিয়ে হাসাহাসি করত। ওই সময় ইজমি আমার সঙ্গে এসে কথা বলতো, আমাকে নাচ দেখাতো, যাতে আমার মন ভালো হয়ে যায়। আমার খারাপ দিনগুলোতে সে আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাকে ছোট থেকে বড় হতে দেখেছি, বিয়ে করতে দেখেছি। তুমি যদি তাকে ভালো রাখো, আমি সকল প্রজেক্ট তোমার সাথেই করব। জ্যাক মনে মনে বলছিল, প্রজেক্ট হয়ে গেছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যেন আমি খুশি না। ইজমি, মিসেস বার্টন নিজের সংসারের জন্য যুদ্ধ করেছে, অথচ তুমি আমার জন্য যুদ্ধ তো দূরে থাক,
আমার দিকে ফিরেও তাকাতে চাইছো না। গাড়িতে আসার সময় ইজমি তাকে নামিয়ে দিতে বলে। জ্যাক তাকে কিস করতে গেলে ইজমি তাকে বাধা দেয়। সে বলে 2 মিলিয়ন টাকায় এগুলো হবে না। জ্যাক বলে, বিশ্বাস করো, আমার অনেক খিদা পেয়েছে, তোমার বাড়িতে আমাকে একটু নুডলস রান্না করে দেবে, আমি তোমাকে $100 দেব। ইজমি তখন তাকে বাড়িতে নিয়ে আসে। জ্যাক বলে, তুমি এখানে থাকো? সে বলে, হ্যাঁ, তোমার ভিলার চাইতে অনেক ছোট, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। জ্যাক মনে মনে বলছিল, আমার এত বড় বাড়ি, দাস দাসীদের ছেড়ে তুমি এখানে থাকতে রাজি আছো। সে তাকে জড়িয়ে ধরে, এরপর তাকে জোর করে কিস করতে থাকে। ইজমি বলে, তুমি এসব কি করছো? জ্যাক বলে, তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি তোমাকে বলছি আমি তোমাকে এখন থেকে ভালো রাখবো। তবে ইজমি তাকে সরিয়ে দেয়। জ্যাক বলে, আমি যদি সত্যি রেগে যাই তুমি কিন্তু বাঁচতে পারবে না। এরপর সে মনে মনে বলছিল, এই প্রথম ও আমাকে না করেনি, এর আগেও বহুবার ও আমাকে না করেছে, কিন্তু আমি কখনোই শুনিনি, আর আমি ওকে অনেকবার না করেছি। এরপর কল্পনায় দেখানো হয় ইজমি যাই কিছু করতে চাইতো জ্যাক তাকে সরাসরি না করে দিত বা একদম সম্পূর্ণ ইগনোর করত। ইজমি বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই দয়া করে আমাকে ছেড়ে দাও। জ্যাক বলে, এতদিনের বিয়েতে তুমি হঠাৎ করে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আমি এটা মানবো না, তুমি নিজেই আসবে আমার কাছে। দেখা যায় বাইরে থেকে নিনা এসব দেখছিল। সে মনে মনে বলছিল, এই মেয়েটা একটা সামান্য হাউস ওয়াইফ, তারপরও কি করে সবার মন জয় করে নেয়। সে তাদের ছবি তুলে ফেইয়ের কাছে পাঠায়। ফেই এটা দেখে অনেক রেগে যায়। সে বলতে থাকে, এবার মনে হচ্ছে এই মেয়েটাকে আমাকে শিক্ষা দিতেই হবে। পরদিন সকালবেলা ইজমির কাছে সারার কল আসে, যেখানে সারা বলে তার বাবা অনেক অসুস্থ। ইজমি দৌড়ে সেখানে গেলে সারা বলে, সকালবেলাও তোমার বাবা একদম ভালো ছিল, আমি যখন তার জন্য খাবার আনতে যাই তখন ফিরে এসে দেখি সে পড়ে গেছে আর তার একটা হাত ভেঙে গেছে, এখন আবার তার সার্জারি চলছে, ডাক্তার জর্জও নেই, আমার ভীষণ ভয় লাগছে। তখনই ফেই সেখানে আসে। সে বলে, তোমরা কি নিয়ে এত কান্নাকাটি করছো? তোমার বাবার হাত ভেঙে গেছে, তাতে কি হয়েছে? টাকা দেবে, সার্জারি হয়ে যাবে। নাকি তোমাদের কাছে টাকাও নেই? ও, আমার তো মনে নেই, তুমি তো আমার মতো না। আমাকে জ্যাক থাকার জন্য অনেক বড় বাড়ি গিফট করেছে, প্রতি মাসে আমাকে আর আমার বাবা মাকে 3 মিলিয়ন টাকা খরচ হিসেবে দেওয়া হয়, আর তোমার তো নিজের গয়না পরতেও নিনার পারমিশন লাগে। ইজমি বলে, তোমার জন্য সে যত কিছুই করুক, পরিচয় দিলে তুমি একজন মিস্ট্রেস, তোমার এইসব নিতে লজ্জা করে না? ফেই বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছিলাম। জ্যাক আমার পায়ের সার্জারির জন্য ভালো সার্জন আনিয়েছে, তাদেরকে দিতে চেয়েছিলাম তোমার বাবার হাত সার্জারি করার জন্য। তখন সারা বলে, তুমি কি করে জানলে যে ওনার হাত ভেঙে গেছে? আমি তো এই কথা শুধুমাত্র ইজমিকে বললাম। সে তখন তার হাত ধরে টানাটানি করতে থাকলে সে হুইল চেয়ার থেকে পড়ে যায়। তখন জ্যাক সেখানে চলে আসে। ডাক্তারেরা ফেইকে নিয়ে আসে। ইজমি বলে, জ্যাক, আমার বাবা হঠাৎ করে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, আমার মনে হচ্ছে এর পেছনে ফেই আছে। জ্যাক বলে, তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তুমি একটা পঙ্গু মানুষের উপর অপবাদ দিচ্ছ। সারাকে বলো ফেইয়ের কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে, তাহলে আমি তোমার বাবার চিকিৎসা করব, আর সারাকেও জেলে যেতে হবে না। সারা ইজমিকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি না হয় গিয়ে ক্ষমা চাইলাম। তবে ইজমি তাকে আটকায়। সে বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে, জ্যাক শুধু চায় আমি ওর কাছে ফিরে যাই। তখন জর্জ ইজমিকে আবারও চোখ মুছে দেয়। অন্যদিকে জ্যাকের কাছে এখানকার সব থেকে ভালো হাড়ের ডাক্তারকে আনা হয়। জ্যাক তাকে নিয়ে যখন ইজমির বাবার কাছে যেতে চায় তখন দেখতে পায় জর্জ এসেছে। জ্যাক এটা দেখে মনে মনে বলছিল, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি অন্য একজনকে পেয়ে গেছো, তাই না? ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করব তুমি হামাগুড়ি দিয়ে হলেও আমার কাছে ফিরে আসবে। একটু পর জর্জ বলে, তোমার বাবার সার্জারি একদম ঠিক মতো হয়েছে। ইজমি বলে, তোমাকে নাকি ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। জর্জ বলে, এই হাসপাতালের লোকেদের আমার প্রয়োজন, তাই ডাক্তাররা আমাকে আবার নিয়ে এসেছে। তবে তুমি এসব বাদ দাও, আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। ইজমি তাকে ধন্যবাদ দেয়। জর্জ মনে মনে বলছিল, তোমার কাছে মনে হয় আমি হয়তো মানবতার কারণে তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি, তবে না, আমি তোমাকে ভালোবাসি। ইজমি মনে মনে বলছিল, আমি আমার এই টানা হেঁচড়ার জীবনে তোমাকে টানতে চাই না। একটু পরেই সে দেখতে পায় সারাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ফেইকে মারার চেষ্টা করেছে। এরপর ইজমি গাড়ি নিয়ে সরাসরি জ্যাকের অফিসে চলে আসে। ইজমি জ্যাক কোথায় আছে জিজ্ঞেস করলে নিনা বলে তার মিটিং রয়েছে। এরপর সারাদিন পর জ্যাক নিজের চেম্বারে আসে আর নিনাকে চলে যেতে বলে, কারণ সে তার স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবে। ইজমি মনে মনে বলছিল, মানুষের সামনে ও সব সময় আমাকে এভাবে সুন্দর করে পরিচয় দেয়, অথচ বাস্তবে আমাদের সম্পর্ক যে কি তা আমরা খুব ভালো করেই জানি। জ্যাক বলে, বলো তুমি কি চাও? ইজমি বলে, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি, কি করলে তুমি সারাকে ছেড়ে দেবে। জ্যাক বলে, তুমি আমার স্ত্রী,
তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। তুমি যেহেতু অন্যায় করেছো তাই এর শাস্তি তোমাকে পেতে হবে। ইজমি বলে ঠিক আছে। সে তখন নিজের পোশাক খুলতে শুরু করে। জ্যাক বলে তুমি এসব কি করছো? সে বলে গতকাল রাতে আমি তোমাকে না করে দিয়েছিলাম, এজন্যই তো তুমি এরকম করছো, তাই না? জ্যাক নিজের কোট তার গায়ে দিয়ে তাকে নিয়ে যায়। এরপর তাকে নিয়ে সে ওই হোটেল রুমে আসে যেই হোটেল রুমে তারা প্রথম দিন এক রাত কাটিয়েছিল। জ্যাক এখানে তাদের ইন্টিমেট ভিডিও প্লে করে। মনে মনে সে বলছিল, শুধু একবার আমার কাছে সরি বলো, আমার কাছে ফিরে আসো, আমি সবকিছু ভুলে যাব। জ্যাক বলে মনে আছে, এই সেই দরজা যেখান দিয়ে তুমি আমার ঘরে এসেছিলে। তুমি সবসময় আমাকে বলো তুমি 1116 রুমে যেতে চেয়েছিলে, তবে তুমি আসলে 1115 রুমে এসেছিলে। তখন দেখানো হয় আসলে ইজমিও অনেক অসুস্থ ছিল, তাই সে ভুল রুমে চলে গেছে। জ্যাক বলে সিসিটিভি ক্যামেরায় সবকিছু উঠেছে। তুমি হয়তো আমাকে আগেই ড্রাগ দিয়েছো, এরপর রাতের বেলা আমার ঘরে এসেছো, পরদিন মিডিয়া ডেকে আমাকে বাধ্য করেছো তোমাকে বিয়ে করতে। ইজমি মনে মনে বলছিল, তার মানে আমি ভুল রুমে চলে গিয়েছিলাম। আমার একটা ভুলের কারণে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না আমি জ্যাককে ঘৃণা করব না নিজেকে ঘৃণা করব। জ্যাক আবার তাকে জোর করতে চাইলে ইজমি বলে আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। জ্যাক বলে তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়েছো, ডিভোর্স নামে কোনো শব্দ আমার জীবনে নেই। ইজমি উঠে বলে সেটা একটা দুর্ঘটনা ছিল। এরপর সে সামনে গিয়ে হাতে একটা চাকু নেয়। জ্যাক বলে তুমি আমাকে মারবে নাকি? সে বলে তোমাকে মারলে আমার বাবার চিকিৎসা হবে না, আমার ভাই সারা জীবন জেলে থাকবে, সারাও জেল থেকে বের হতে পারবে না। তবে জ্যাক, আমি তোমাকে বলছি আমি কোনো দিনও তোমাকে ড্রাগ দেইনি, তুমি একবার আমার কথা বিশ্বাস করো। তবে জ্যাক কোনো কিছু না বললে ইজমি বলে ঠিক আছে, আমার অন্যায়ের জন্য আমি আমার পুরো পরিবারকে শেষ হতে দিতে পারি না। মনে করো আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, সেই অন্যায় হিসেবে আমি আজ নিজেকে শেষ করে দিচ্ছি। এরপরে সে নিজের হাত কেটে ফেলে আর বলে আরো লাগবে। তবে জ্যাক বলে তুমি চাকু ফেলে দাও, আমি সারাকে ছেড়ে দেব। ইজমি এরপর অজ্ঞান হয়ে যায়। এরপর হাসপাতালে ডাক্তার বলে উনি এখন ভালো আছে, তবে কেন জানি মনে হচ্ছে ওনার বাঁচার কোনো ইচ্ছা নেই। জ্যাকের তখন খুব খারাপ লাগে। ইজমির জ্ঞান ফিরলে সে জ্যাককে দেখে ভয় পেয়ে যায়। জ্যাক বুঝতে পারে ইজমি এখন তাকে ভয় পায়। সে বলে সে সারার উপর থেকে সকল অভিযোগ সরিয়ে নিয়েছে, সে এখন বাড়িতে আছে। ইজমি বলে চলো আমরা ডিভোর্স নিয়ে নিই, শুধু শুধু আমরা একজন আরেকজনকে কেন কষ্ট দিচ্ছি। জ্যাক তাকে বিশ্রাম করতে বলে চলে যেতে থাকে। ইজমি সাথে সাথেই সারাকে ফোন করে। সারা জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। ইজমি বলে সে কাজে আছে, তার জন্য চিন্তা না করতে। জ্যাক বাড়িতে আসলে বাটলার বলে ম্যাডাম আসেনি, আজ তো অনেক স্পেশাল একটা দিন, গত 2 সপ্তাহ ধরে ম্যাডাম বাড়িতে আসছে না। জ্যাক মনে মনে বলছিল এজন্যই তো এটাকে এখন আর বাড়ি মনে হয় না। তখন তার নজর পড়ে তাদের বিয়ের ছবির উপরে। একদিন সে অফিস থেকে ফিরলে ইজমি বলে তুমি তো অনেক বিজি থাকো, বিয়ের জন্য ছবি তুলতে পারো না, তাই আমি আমাদের একটা ছবি ফটোশপ করে আনিয়েছি। জ্যাক বলে এটা তো মিথ্যা। ইজমি বলে তাতে কি, আমি এটা দেয়ালে টাঙাবো, যেই আমাদের বাড়িতে আসবে জানবে আমার একটা হ্যান্ডসাম হাজবেন্ড আছে। জ্যাক ফ্রিজের কাছে গেলে একটা নোট দেখতে পায় যেখানে লেখা ছিল জ্যাক তোমার খাবার সহজে হজম হয় না, তাই তুমি ঠান্ডা পানি খেও না। জ্যাকের মনে পড়ে যখনই তার পেটে ব্যথা করত ইজমি নিজের হাতে তার জন্য রান্না করত, তার যত্ন নিত। জ্যাক সব জায়গায় ইজমিকে দেখছিল। এরপর সে ঘরে আসলে ইজমির একটা ডায়েরি পায় যেখানে ইজমি লিখেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অনেক স্মৃতি ভুলে গেছি, আমার অনেক ভয় লাগছে, তবে আমার পরিবারের সামনে আমি সাহস দেখানোর চেষ্টা করছি। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম জ্যাক। এর পরের পাতায় লেখা ছিল আজ আমার আর জ্যাকের বিয়ে, আমি অনেক খুশি। এভাবেই প্রত্যেকটা ছোট ছোট জিনিসের কথা ইজমি লিখে রেখেছিল। তবে এর পরের পাতায় লেখা ছিল আজ হঠাৎ আমার ফ্যামিলি শেষ হয়ে গেছে, আমার বাবা অনেক অসুস্থ, হাসপাতালে আছে, আমার ভাই মিথ্যা চার্জে জেলে আছে। আর একদম লাস্ট পাতায় লেখা ছিল আমি জ্যাককে আর ভালোবাসতে চাই না, ওকে ভালোবাসা যেন আমার জীবন কেড়ে নিচ্ছে। জ্যাক বুঝতে পারে ওই দিনের পর থেকেই ইজমি তাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে। তখনই জ্যাকের দাদি তাকে কল করে আর বলে ইজমিকে আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে বলে দিও। জ্যাক বলে আজ ওর জন্মদিন। তার দাদি বলে তুই জানিস না তুই কি ধরনের স্বামী। জ্যাক বুঝতে পারে এজন্যই ইজমি আজ তাকে ছুতে না করছিল। বাটলার বলেছিল আজ একটা স্পেশাল ডে। জ্যাক বুঝতে পারে এজন্যই ইজমি তার কাছে ডিভোর্স চায়, আর এটাই হয়তো ভালো হবে। সে এরপর তার লয়ারকে ফোন করে ডিভোর্স এগ্রিমেন্ট তৈরি করতে বলে। পরদিন তার লয়ার বলছিল ডিভোর্স এগ্রিমেন্ট তৈরি হয়ে গেছে, যেখানে সে ইজমিকে বাড়ি গাড়ি এবং সাথে আরো অনেক টাকা ক্যাশ দেবে। সে যখনই ইজমির কাছে যায় তখন দেখতে পায় জর্জ ইজমিকে জন্মদিনের কেক উপহার দিয়েছে। জর্জ তার হাতে কাটা দেখে
তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। তবে ইজমি বলে, তুমি এই কথা কাউকে বলো না, আমি চাই না বাবা আর সারা আমার জন্য চিন্তা করুক। জর্জ বলে, তুমি নিজের পরিবারের জন্য এত কিছু কেন করছো? ইজমি বলে, কারণ তারাই আমার সব, তারা ছাড়া আমার আর কে আছে? জর্জের তখন মনে পড়ে তার সৎ মা তাকে বলতো, তুমি একটা অবৈধ ছেলে, তুমি আমাদের কোনো কিছুই পাবে না। জর্জ মনে মনে বলছিল, আমি সম্পত্তির কিছুই চাই না, তবে তোমার জন্য আমি লড়তে রাজি আছি। এরপর সে চলে যায়। পরে জ্যাক ভেতরে আসে। ইজমি চমকে গেলে জ্যাক বলে, আমাকে দেখলে তুমি ভয় পেয়ে যাও, অন্য পুরুষের সঙ্গে তো ভালোই হাসাহাসি করতে পারো। সে বলে, আমি চেয়েছিলাম তোমাকে ডিভোর্স দিতে, তবে আমি আমার মন বদলে ফেলেছি। সে তার সামনে কাগজগুলোকে ছিঁড়ে ফেলে। এরপর বলে, ইজমি কেমন লাগছে নিজের স্বাধীনতাকে পায়ের নিচে থাকতে দেখে? ইজমি বলে, তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়ে আবার কেন কাগজগুলো ছিঁড়ে ফেললে? তোমার কি আমাকে নিয়ে খেলতে খুব ভালো লাগছে? জ্যাক বলে, আমার কাছ থেকে তুমি কোনোদিন যেতে পারবে না, আর তোমার পরিবারকেও আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাই ভালো করে ভেবে দেখো, তুমি যদি আমার সঙ্গে ফিরে না যাও, তোমার ভাই 10 বছর জেলে থাকবে। ইজমি বুঝতে পারে তার কাছে এখন আর কোনো উপায় নেই। সে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে ফিরে যাব। আমার বাবার জন্য বেস্ট মেডিকেল টিম আনতে হবে, আমার ভাইয়ের জন্য পৃথিবীর সব থেকে ভালো লয়ার ঠিক করতে হবে, আমাকে কাজ দিতে হবে, আর তোমার কোম্পানির 2% শেয়ার দিতে হবে। জ্যাক বলে, তুমি দেখছি ভালোই নেগোসিয়েশন শিখে গেছো। ইজমি বলে, তুমি আমাকে ছাড়তে চাও না, কারণ তুমি আমাকে অন্য পুরুষের সঙ্গে দেখতে চাও না, তাহলে এর মূল্য তোমাকে দিতে হবে। তার চেয়েও বড় কথা, তুমি তোমার মিস্ট্রেসকে অনেক ভালো রাখো, আমি তোমার লফুল ওয়াইফ, আমি তার থেকে বেশি পাবো, তাই না? জ্যাক তার সব প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বলে, তুমি আর জর্জের সঙ্গে কথা বলবে না, আর ওই হোটেলেও আর কাজ করতে যাবে না। সে কেকটাকে ফেলে দিয়ে চলে আসে। এরপর সারা বলতে থাকে, তোমার বাবার চিকিৎসার জন্য তুমি এত টাকা কোথায় পেলে? ইজমি বলে, আমি আবার জ্যাকের কাছে ফিরে যাচ্ছি। এটা শুনে সারা অনেক কষ্ট পায়, কারণ তাদের জন্য ইজমিকে মনের বিরুদ্ধে যেতে হচ্ছে। নিনা বলে, ইজমি স্যার তোমাকে ডেকেছে। ইজমি বলে, সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার বসের স্ত্রী, তাই আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে। নিনা তখন তাকে ম্যাডাম বলেই ডাকে। ইজমি বাড়িতে আসলে জ্যাক বলে, আমি তোমার পছন্দের খাবার রান্না করিয়েছি। তবে ইজমি খেতে না চাইলে জ্যাক তাকে ধরে কিস করতে শুরু করে। ইজমি বুঝতে পারে সে যেহেতু ফিরে এসেছে, তাই তাকে এখন এগুলো মেনে নিতেই হবে। জ্যাক তাকে নিয়ে ঘরে চলে যায়, আর এরপর তারা একসঙ্গে রাত কাটায়। একটু পর জ্যাক তার বিয়ের আংটিটা তার হাতে পরিয়ে দেয়। ইজমি বার্থ কন্ট্রোল খেতে নিলে জ্যাক বলে, এটা কেন খাচ্ছ? সে বলে, এটা খেতেই হবে, নইলে ভয় থেকে যাবে। জ্যাকের মনে পড়ে একদিন সে অফিস থেকে আসলে ইজমি বলে, আজ সে বাইরে গিয়েছিল, তখন সে এই ছোট ছোট 2 জোড়া জুতা দেখতে পেয়েছে, তার খুব পছন্দ হয়েছে, তাই কিনে এনেছে, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। তবে জ্যাক বলে, আমি বাচ্চা নিতে চাই না। বর্তমানে জ্যাক মনে মনে বলছিল, আমি তো বাচ্চা নিতে চাই না, তাহলে ওকে ওষুধ খেতে দেখে আমার খারাপ কেন লাগছে? এরপর জ্যাক স্বপ্নে দেখে ইজমি জর্জের সঙ্গে চলে যাচ্ছে। তখন তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে ইজমি খাবার খাচ্ছে। সে মনে মনে বলছিল, ইজমি ফিরে এসেছে, সে আমাকে ভালোবাসে, তাই আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। জ্যাক তার কাছে এসে দেখে ইজমি বিয়ের রিং খুলে ফেলেছে। সে জিজ্ঞেস করে, তুমি কেন রিং পরোনি? ইজমি বলে, ওটার অনেক দাম, যদি হারিয়ে যায়। জ্যাকের মনে পড়ে একদিন সে বিয়ের আংটি খুলে ফেলেছিল, তখন ইজমি চিৎকার করে বলছিল, তুমি বিয়ের আংটি খুলে রাখলে মানুষ জানবে কি করে যে তুমি বিবাহিত? বর্তমানে জ্যাক বলে, তুমি কি সারা জীবন আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে? ইজমি বলে, তুমি ভুলে যেও না, আমাদের মাঝে ভালোবাসা নেই, আমাকে শুধুমাত্র তোমার স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। বাবার চিকিৎসার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ, ভাইয়ের লয়ারের খোঁজ পেলে আমাকে জানিও। এরপর সে চলে যায়। তখন মেইড বলে, ম্যাডাম, পুরুষ মানুষ এমন মেয়েদের পছন্দ করে যারা কথা শুনে, আপনি তার কথা শুনে চলুন, দেখবেন জীবন অনেক সুখের হবে। ইজমি বলে, আমি গত 3 বছর ধরে ওর সব কথা শুনেছি, কিন্তু আমার জীবন সুখের ছিল না। জ্যাক মনে মনে বলছিল, আমি চেয়েছি ও যেন ফিরে আসে, ও ফিরে এসেছে, তাহলে কেন আমার ভালো লাগছে না? একটু পরে জ্যাকের মা চিৎকার করতে করতে আসে। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই মেয়েটাকে তুমি কোম্পানির 2% লিখে দিচ্ছ, 2% দিয়ে ওর পুরো পরিবার সারা জীবন বসে খেতে পারবে। জ্যাক ইজমিকে ঘরে যেতে বলে। এরপর সে তার মাকে বলে, ও আমার স্ত্রী, ডিভোর্স হয়ে গেলে কোম্পানির মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই এইটুকু আমাকে করতেই হবে। তার মা তখন বলে, তুমি কি ভাবছো আমি জানি না? ছোটবেলা থেকেই তুমি এরকম, তোমার যেটা চাই সেটা তুমি জোর করে হলেও নিয়ে নাও, সেটা যদি তোমার কোনো কাজেও না আসে তারপর তুমি সেটাকে নিজের কাছে রেখে দাও। ইজমি বুঝতে পারে তার মানে জ্যাকের কাছে সে শুধুমাত্র একটা ট্রফি। এরপর ইজমি একটা ঠিকানায় আসে যেখানে জর্জ তাকে আসতে বলেছে। মূলত এখানে আজ ভায়োলিন কম্পিটিশনের জন্য শিল্পীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তবে এখানে মিস্টার বনের সাথে
ছেলেটার কাউকেই পছন্দ হয় না। হঠাৎ করে ইজমি এসে ভায়োলিন বাজাতে শুরু করলে তাকে ভীষণ পছন্দ হয়। তারা বলে আমরা আগামীকালই তোমাকে মিস্টার বনের সঙ্গে দেখা করাবো। ইজমি বলে মিস্টার বন সে কে? তারা বলে তুমি ভায়োলিন বাজাও অথচ মিস্টার বনকে চেনো না। ইজমি এরপর গুগলে সার্চ করে এবং বুঝতে পারে মিস্টার বন খুবই বড় মাপের একজন ভায়োলিন শিল্পী। তখনই সেখানে জর্জ আসে। সে বলে ইজমি তুমি কি কয়দিন ধরে আমাকে অ্যাভয়েড করছো? জ্যাক তোমাকে আমাকে অ্যাভয়েড করতে বলেছে তাই না? ঠিক আছে, তাহলে আমি দূরে দূরেই থাকবো। তবে তোমার চেহারা দেখে বেশি ভালো লাগছে না, তুমি একটা ডাক্তার দেখিয়ে নিও। ইজমি সামনে গেলে জ্যাক তাকে ধরে। সে ভেতরে যেতে চায়, তবে ইজমি তাকে ধরে রাখে আর বলে ভেতরে কেউ নেই। ইজমি বুঝতে পারে তার হয়তো জ্বর আসছে। তখনই জ্যাকের বন্ধুরা তাকে ফোন করে আর বলে আইভি দেশে এসেছে, তার জন্য আমরা একটা পার্টির আয়োজন করেছি। জ্যাক বলে এজন্য আমার ওয়াইফের কাছে পারমিশন নিতে হবে, সে আমাকে যেতে দেয় কিনা। ইজমি বলে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, চলে যাও। জ্যাক মনে মনে বলছিল ইজমি জানে আইভি আমাকে পছন্দ করে, তারপরেও ও আমাকে যেতে দিচ্ছে। সে ইজমিকে নিয়ে সেখানে যায়। জ্যাকের বন্ধুরা বলতে থাকে তুমি কি এখন জ্যাকের পিছু একদমই ছাড়ো না? সে যেখানেই যায় সেখানেই চলে যাও। এই নিয়ে তারা হাসাহাসি করছিল। ইজমি মনে মনে বলছিল এরা জ্যাকের বন্ধু, এরা ভালো করেই জানে জ্যাক আমাকে ভালোবাসে না, তাই তারা সবাই আমাকে অপমান করে। আমার এগুলোতে অভ্যাস হয়ে গেছে। সে আইভির জন্য উপহার এনেছে। বাকিরা বলতে থাকে তুমি দেখছি অনেক বড় মনের হয়ে গেছো। তবে জ্যাকের এগুলো একদম ভালো লাগছিল না। এরপর তারা একসঙ্গে বসে। আইভি বলে যার দিকে বোতল ঘুরবে তাকে সত্যি বলতে হবে এবং ভালোবাসার মানুষের নাম বলতে হবে। বোতল ইজমির কাছে আসে। তারা সবাই বলতে থাকে ওর কাছে আর কি জিজ্ঞেস করতে হবে, আমরা সবাই জানি। মানে তারা সবাই জানে যে ইজমি জ্যাককে ভালোবাসে। তবে এখন ইজমি বলে ওঠে কাউকে না, আমি কাউকে ভালোবাসি না। এই কথা শুনে জ্যাক সেখান থেকে উঠে চলে যায়। বাকিরা সবাই বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো? জ্যাকের সামনে তুমি এই কথা বলছো? আইভি তাকে ধরে বলে তুমি ভাবছো এসব করলেই ও তোমাকে ভালোবাসবে? আমি তোমাকে বলে রাখি একদিন না একদিন তোমাদের ডিভোর্স অবশ্যই হবে। ইজমি বলে এরপর কি ও তোমাকে বিয়ে করবে? না, করবে না। তুমি ভালো করেই জানো জ্যাক যেটা চায় সেটা সে নিয়ে নেয়, সেটা করতে তাকে কেউ আটকাতে পারে না। সে যদি তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে অনেক আগেই করতে পারতো। জ্যাক তুমি আমি কাউকেই ভালোবাসে না, তাই ওর পেছনে সময় নষ্ট না করে নিজেকে আরো সুন্দর বানাও। এরপর সে চলে আসে। আইভি বলতে থাকে তাহলে ও কাকে ভালোবাসে? আমাকে আবার বলো না যে ওই পঙ্গু মেয়েটাকে ভালোবাসে। ইজমি বাইরে আসলে জ্যাক তাকে ধরে। সে বলে তুমি এখন আর আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কাকে ভালোবাসো? জর্জকে। ইজমি বলে ও শুধুমাত্র আমার বাবার অ্যাটেন্ডেন্ট ডক্টর, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর তুমি এখন কি চাইছো? তুমি চেয়েছো আমি তোমার স্ত্রী হিসেবে ফিরে আসি, আমি এসেছি, তুমি যা বলছো তাই করছি, তাহলে তুমি আর কি চাইছো? তখনই জ্যাকের কাছে নিনার কল আসে, যেখানে সে বলেছে ফেই নতুন ড্রেস পরতে গিয়ে পড়ে গেছে এবং তার পায়ে অনেক ব্যথা করছে। ইজমি বলে এখন তুমি ফেইয়ের কাছে যাও, আমি একাই বাড়ি চলে যেতে পারবো। জ্যাকের মনে পড়ে আগে যখনই সে ফেইয়ের কাছে যেতে চাইতো ইজমি তাকে আটকাতো, তবে জ্যাক তার কথা শুনতো না। কিন্তু এখন ইজমি তাকে আটকাচ্ছে না। জ্যাক মনে মনে বলতে থাকে ওর চোখে আমি এখন কোনো হিংসা দেখতে পারছি না। জ্যাক তখন রাগ দেখাতে শুরু করে। সে বলে আমি এরকম জীবন চাই না, আমি চাই তুমি আবার আগের মতো ফিরে আসো, যে আমাকে ভালোবাসতো। ইজমি বলে আমি আর আগের মতো নেই। আগে আমি বোকা ছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে থাকলে একদিন তুমি অবশ্যই আমাকে ভালোবাসবে, তবে আমি ভুল ছিলাম। সেম ভুল আমি আর করব না। জ্যাক বলে ঠিক আছে, তাহলে তোমার কারণে আমি ফেইকে বাঁচাতে পারিনি, যার কারণে সে এখনো হুইল চেয়ারে। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, নয়তো আমি তোমাকে ফেইয়ের সেবা করার জন্য রেখে আসবো। ইজমি গাড়িতে উঠে পড়ে। মানে সে ফেইয়ের সেবা করার জন্য রাজি আছে, তবুও সে জ্যাককে ভালোবাসবে না। জ্যাক তাকে ফেইয়ের কাছে নিয়ে যায় আর বলে যে সে এখন থেকে তোমার খেয়াল রাখবে। ফেই বলে ভালো কথা, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমার ওষুধ আনো। ইজমি ওষুধ বানাতে চলে যায়। জ্যাকের ভীষণ রাগ হচ্ছিল, তবে তার মনে হয় ইজমি 2-1 দিন এখানে থাকলেই জ্যাকের কাছে ফিরে যাবে, তাই সে তাকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে ইজমি বাইরের গার্ডেন পরিষ্কার করছিল। তার শরীর তখন অনেক খারাপ লাগছিল। এদিকে ফেই আর তার মা কথা বলছিল। ফেই বলে আজকে আমার জন্য অনেক বড় একটা দিন, তাই আমাকে সুন্দর করে তৈরি করে দাও। ইজমির কাছে সারার SMS আসে, যেখানে সে লিখেছে তোমার বাবা এখন একদম সুস্থ আছে। ইজমি মনে মনে বলছিল এই একটা কথা শোনার জন্যই আমি এত কিছু সহ্য করছি। তখন মিস্টার বনের সাথে লোকটা SMS করে তাকে একটা হোটেলে আসতে বলে। ওই সময় ফেইয়ের মা কল করে তাকে তাদের সঙ্গে ওই হোটেলেই যেতে বলে। একটু পর দেখা যায় জ্যাক সেই হোটেলে এসেছে। মিস্টার বন তাকে বলছিল সত্যি কথা বলতে আমি আমার স্টুডেন্ট এলাকে খুঁজছি। জ্যাক তার সঙ্গে আলাদা কথা বলতে চলে যায়। অন্যদিকে
ফেই তার মাকে বলে, ইজমিকে আনার কোনো প্রয়োজন ছিল? তার মা বলে, তুমি বোঝো না, মানুষ মনে করে তুমি মিস্ট্রেস, তবে সবাই যখন দেখবে ইজমি তোমার সেবা করছে তখন তারা বুঝতে পারবে যে জ্যাক আসলে তোমাকে ভালোবাসে। এরপর ইজমি সেখানে আসে। ফেই তাকে জুস দিতে বলে। ইজমি জুস দিলে সে বলে, এটা না, অন্যটা। সবাই তখন বলতে থাকে, মিস্টার জ্যাক তার স্ত্রীকে দিয়ে মিস্ট্রেসের সেবা করাচ্ছে, এমন কাহিনী আমি জীবনে দেখিনি। ইজমি মনে মনে ভাবছিল, বাবা সুস্থ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার ভাই জেল থেকে ছাড়া পেলেই আমি চিরতরে এই জীবন থেকে সরে যাব। তখনই আইভি সেখানে আসে। সে বলে, তুমি এসব কাকে দেখাচ্ছ? একটা মিস্ট্রেস হয়ে লফুল ওয়াইফকে কাজের অর্ডার দিচ্ছ? সে ইজমিকে বলে, তুমি এসব কেন করছো? আমি অন্তত তোমার কাছে হারতে রাজি আছি, কারণ তুমি দেখতে সুন্দর। আমি ওর মতো একটা গোল্ড ডিগারের কাছে কেন হারবো? ওর কি আছে? ওর বাবা ছিল একজন ড্রাইভার, ওর মা মানুষের বাড়ির ন্যানি। তোমরাই ওকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠিয়েছিলে। বিদেশে ওকে মনে হয় শেখানো হয়েছে কিভাবে অন্যের স্বামী কেড়ে নিতে হয়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে ফেইয়ের অ্যাডাল্ট ডায়পার পড়ে যায়, যেটা দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে। এই খবর জ্যাকের কাছে আসলে সে সেখান থেকে চলে যায়। তখন মিস্টার বনের লোকেরা ইজমির ছবি দেখায়। ছবি দেখে মিস্টার বন বলতে থাকে, এটাই তো এলা। তার মনে পড়ে একদিন এলা বলছিল, স্যার আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি, সেই ছেলেটা এখন কোমায় আছে, তাই আমাকে তার সেবা করতে হবে। অন্যদিকে জ্যাক ইজমিকে বলে, আমাকে ভালো করে বলো, এখানে কি হয়েছে? ইজমি বলে, আমি কিছুই করিনি, ওরা নিজেরাই শুরু করেছে। ইজমি বুঝতে পারে তার জ্বর অনেক বেড়ে গেছে, তাই সে চলে যেতে চায়, তবে জ্যাক তাকে আটকায়। ফেইয়ের মা বলে, আপনি যখন কোমায় ছিলেন তখন আমার মেয়ে আপনার সেবা করেছে, আপনাকে ভায়োলিন বাজিয়ে শুনিয়েছে, আমার মেয়ের পাশে আপনাকে দাঁড়াতেই হবে। জ্যাক ইজমিকে বলে, স্বীকার করো এই জিনিসগুলো তোমার, আর ফেইয়ের কাছে ক্ষমা চাও। সে মনে মনে বলছিল, একবার বলো যে তুমি অন্যায় করেছো, তুমি আসলে আমাকে ভালোবাসো। ইজমি বলে, তুমি ওর জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? সে বলে, হ্যাঁ, কারণ ও তোমার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ইজমি বলে, আমি ভেবেছিলাম তোমার মন পাথরের তৈরি, তবে এখন বুঝতে পারছি তোমার আসলে কোনো মনই নেই। আমি যা করিনি তা আমি স্বীকার করব না, তাতে যা কিছু হয়ে যাক। সে চলে যেতে চায়, তবে ফেইয়ের মা তাকে আটকায়। সে তাকে শাস্তি দিতে চায়, তবে তখনই মিস্টার বন সেখানে চলে আসে। সে বলে, এলা তুমি এখানে কি করছো? সবাই তখন ভীষণ অবাক হয়ে যায় যে এটা আসলে এলা। মিস্টার বন বলে, মিস্টার জ্যাক, আমি আপনাকে আমার যে স্টুডেন্টের কথা বলেছিলাম এটাই সে, যে কিনা তার বয়ফ্রেন্ডের খেয়াল রাখার জন্য ভায়োলিন বাজানো ছেড়ে দিয়েছিল। জ্যাক ফেইকে বলে, তুমি সত্যি করে বলো, তুমি কি আমার সেবা করেছিলে? এলা বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আমার নাম ইজমি, আমি ভায়োলিন বাজানো শিখেছি, তবে সেটা আমার মায়ের কাছে। মিস্টার বন বলে, না, আমি নিজের হাতে তোমাকে শিখিয়েছি। তবে ইজমি অজ্ঞান হয়ে যায়। জ্যাক ফেইয়ের মাকে বলে, আপনারা কি করেছেন ওর সাথে? ওর শরীর কেন পড়ে যাচ্ছে? এরপর নিনা বলে, ফেই ম্যাডামের বাড়িতে সে একটানা কাজ করেছে, তাই তার জ্বর এসেছে। জ্যাক ফেইদের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিতে বলে। এরপর ইজমির জ্ঞান ফিরে আসে। জ্যাক বলে, তুমি কি ঠিক আছো? ইজমি বলে, তুমি এখন কার জন্য চিন্তা দেখাচ্ছ? তুমি তো আমাকে সেখানে রেখে এসেছিলে। জ্যাক বলে, তুমি জানো আমি শুধু চেয়েছি তুমি আবার আগের মতো আমার কাছে ফিরে আসো, আমাকে ভালোবাসতে শুরু করো। ইজমি বলে, তুমি যত যাই করো সেটা আর সম্ভব না, তোমার যদি ভালোবাসার প্রয়োজন হয় ফেইয়ের কাছে যাও। জ্যাক বলে, তার মানে চিটিং হাজবেন্ডকে দেখলে তোমার ডিসগাস্টিং ফিল হয়, তাই না? সে বলে, হ্যাঁ। সে বলে সে একটা বিজনেস ট্রিপে যাচ্ছে, তবে ইজমি কোনো উত্তর দেয় না। এরপর অফিসে জ্যাক বারবার চেক করতে থাকে ইজমি তাকে কোনো এসএমএস করেছে কিনা। এদিকে বাইরে জর্জ ছিল। সে বলতে থাকে, আমার ফ্রেন্ড অসুস্থ, তাই আমাকে এখনই যেতে হবে। লোকটা বলে, ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? জর্জ বলে, এখনো ফ্রেন্ড, তবে আমি তাকে গার্লফ্রেন্ড বানানোর আশায় আছি। তখন জ্যাক সেখানে আসে। সে বলে, তুমি তো ডাক্তার মানুষ, তুমি এখানে কি করছো? আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার স্ত্রী অসুস্থ। তবে তুমি এত তাড়াহুড়া কেন করছো? নাকি তুমিও অন্য কারো স্ত্রীকে দেখতে যাচ্ছ? জর্জ বলে, এখন তোমার মনে পড়েছে যে সে তোমার স্ত্রী? তোমার স্ত্রীকে দিয়ে তুমি তোমার মিস্ট্রেসের সেবা করিয়েছো, তোমার মধ্যে কি একটুও লজ্জাবোধ নেই? সে বলে, এটা স্বামী স্ত্রীর মধ্যকার ব্যাপার, তুমি বুঝবে না, তুমি বিয়ে করে নাও তাহলে বুঝবে। এরপর সে লিফটে উঠে পড়ে। সে মনে মনে বলতে থাকে, জর্জ তোমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেছে আর তুমি তার প্রেমে পড়ে গেছো। ভালো ব্যবহার আমিও করতে পারি, আমার জিনিস আমি অন্য কাউকে নিতে দেব না। অন্যদিকে জর্জ বলছিল, ইজমির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সে তার বাবাকে ফোন করে বলে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। এদিকে ইজমি দেখতে পায় ফেই আর তার মা এসেছে। তারা ইজমির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বলতে থাকে, তুমি হয়তো আমাদের সকল ফান্ডিং কেটে দিয়েছো। ইজমি বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে আমি এই বাড়ির বউ, যদি করে থাকি বেশ করেছি।
তখন ফেই তার হাতে ধরে বলতে থাকে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দাও, তবে এভাবে তো আমরা কেউ বাঁচতে পারবো না। আসলে সে দেখতে পেয়েছে যে জ্যাক আসছে। জ্যাক আসলে ইজমি বলে, ওরা হয়তো তোমাকে কিছু বলতে এসেছে। সে ভেতরে চলে যায়। জ্যাক বলে, আমি তোমাদেরকে কতদিন বারণ করেছি আমার বাড়িতে কোনোদিন আসবে না। তোমাদের ফান্ডিং আমি কেটেছি, আমার ইচ্ছে হয়েছে তাই। সে তাদেরকে বের করে দিতে বলে। এর মধ্যেই জ্যাকের মা আসে। তার মা বলতে থাকে, তোমার বাবা তার মিস্ট্রেসের ছেলেকে নিয়ে এসেছে এবং সে তাকে কোম্পানির শেয়ার দিতে চাইছে। জ্যাক বলে, আপনি আগে শান্ত হন। তবে তার মা তার মাথায় আঘাত করে। এরপর বলে, আমার দিকে এভাবে তাকিও না, তুমিও তোমার বাবার মতো হার্টলেস, তুমিও কোনো সম্পর্কের মূল্য বোঝো না। জ্যাক বলে, কারণ আমাকে কেউ শেখায়নি। তখন দেখানো হয় জ্যাকের বাবা যখন তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যেত, জ্যাকের মা এই সব রাগ জ্যাকের উপর ঢালতো, তাকে একটা অভিশাপ বলতো। জ্যাক বলে, বাবার অপরাধের শাস্তি আপনি আমাকে দিয়েছেন। বাবা আপনার উপর রাগ করলে আপনি আমাকে না খাইয়ে রাখতেন। তার মা এসব শুনে চলে যায়। ইজমির খুব খারাপ লাগে যে জ্যাক খুব খারাপভাবে বড় হয়েছে। এরপর সে তার আঘাতে ওষুধ দিয়ে দেয়। জ্যাক তাকে দেখায় সে ইজমির ভাইয়ের জন্য বিখ্যাত লয়ার সোফিয়াকে ভাড়া করেছে। ইজমি এতে ভীষণ খুশি হয়ে যায়। জ্যাক বলে, একটা কথা আমি তোমাকে কোনোদিন বলিনি, তুমি একমাত্র মেয়ে যার সঙ্গে আমি রাত কাটিয়েছি। আমি জীবনে অন্য কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি। ফেইয়ের সঙ্গে হয়তো আমি সময় কাটিয়েছি, তবে বিশ্বাস করো আমি কোনোদিন তার সঙ্গে ফিজিক্যাল হইনি। ইজমি বলে, এখন এসব বলে কি লাভ, এগুলোতে এখন আর আমার কিছু আসে যায় না। জ্যাক বলে, আমি আর ফেইয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, শুধুমাত্র তোমার সঙ্গেই থাকবো। ইজমি কিছু বলতে চাইলে জ্যাক বলে, আমাকে এখনই না করে দিও না, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি একজন আদর্শ স্বামী হয়ে তোমাকে দেখাবো। এরপর নিনা ইজমির জন্য একটা নতুন পোশাক নিয়ে আসে আর বলে যে স্যার আপনাকে রেস্টুরেন্টে ডেকেছে। ইজমি গাড়ি থেকে নেমে নিজের ব্যাগ নিতে চায়, তবে নিনা বলে, আপনার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আপনি গেলেই হবে। ইজমি ভেতরে এসে দেখে পুরো রেস্টুরেন্ট সাজানো। সেখানে জ্যাক লিখেছে, ইজমি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, একমাত্র তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা মূল্যবান। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো, আমার অভ্যাসে পরিণত হয়েছো। তোমাকে ছাড়া বাঁচা এখন আমার বাঁচা মনে হয় না। তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মনের মতো স্বামী হয়ে দেখাবো। ইজমি দেখতে পায় আকাশে ফায়ার ওয়ার্কস জ্বলছে। জ্যাক বলে, ওই দিন তোমাদের ফ্যামিলি একদম শেষ হয়ে যায় আর আমি ফেইকে ফায়ার ওয়ার্কস জ্বালিয়ে দেখাই। তুমি আমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছো ওই দিন থেকেই, তাই না? তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো। ইজমি মনে মনে বলছিল, আমার ব্রেন চিৎকার করে বলছে না, কিন্তু আমার মন বলছে ওকে আরেকটা সুযোগ দিতে। সে কিছু বলতে চাইলে জ্যাক বলে, আমি তোমার কাছে আসছি, আমি সামনাসামনি তোমার উত্তর শুনতে চাই। সে যখনই যেতে চায় তখন নিনা বলে, স্যার ফেই সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। জ্যাক তখন তাড়াতাড়ি তার সঙ্গে যেতে থাকে। অন্যদিকে ইজমি বলছিল, আমি তোমাকে আরেকটা সুযোগ দেব, আমাদের বিয়েটাকে আমি আরেকটা সুযোগ দেব। অন্যদিকে ফেই হসপিটালে ছিল। তখন জ্যাক সেখানে আসে। ফেইয়ের মা বলে, আপনি আমাদের ফান্ডিং কেটে দেওয়ার পর ফেই এগুলো সহ্য করতে পারেনি, সে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছে। জ্যাক এখনই ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং পুলিশকেও খবর দিতে বলে। অন্যদিকে অনেক সময় কেটে যায়। ইজমি বারবার জ্যাককে ফোন করছিল, এরপর তার ফোন বন্ধ হয়ে যায়। দুজন স্টাফ এসে বলে, আমরা রেস্টুরেন্ট বন্ধ করছি। ইজমি বলে, মনে হয় সে আসবে না। সে চলে যেতে চায়, তবে তারা বলে, আপনি কোথায় যাচ্ছেন, এগুলোর বিল পরিশোধ করবেন না? ইজমি অবাক হয়ে বলে, সে এখনো বিল দেয়নি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তবে তার মনে পড়ে নিনা তার সঙ্গে তার ব্যাগ আনতে দেয়নি। ইজমির ফোন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তারা বলতে থাকে, তুমি খাবার খেয়ে পালিয়ে যেতে চেয়েছিলে? ইজমি বলে, আমি মিস্টার জ্যাকের স্ত্রী, আপনারা বিল বাড়িতে পাঠিয়ে দিন। তারা বলে, অসম্ভব, মিস্টার জ্যাকের গার্লফ্রেন্ডকে সে এর আগে নিয়ে এসেছিল, সে হুইল চেয়ারে থাকে, নিজে বিল দিতে না পেরে এখন বড়লোক মানুষকে নিজের স্বামী বানিয়ে ফেলছো। আমরা এখনই পুলিশে ফোন করছি। এরপর দেখা যায় পুলিশ স্টেশন থেকে বাড়ির মেইড ইজমিকে ছাড়িয়ে এনেছে। এসব স্টাফরা বলছিল, তার মানে সে সত্যিই মিস্টার জ্যাকের স্ত্রী। তাতে লাভ কি, তার স্বামী তাকে ভালোবাসে না। ইজমি জিজ্ঞেস করে, জ্যাক কোথায়? মেইড বলে, হাসপাতালে। ইজমি এটা শুনে তখনই হাসপাতালে দৌড়ে যায়। অন্যদিকে ডাক্তার জ্যাককে বলে, ওনার অবস্থা খুবই খারাপ, দয়া করে চেষ্টা করবেন যেন ওনার মন ভালো থাকে। ফেই জ্যাককে বলে, তুমি কি আমার উপর রেগে আছো? তুমি কেন আমাদের ফান্ডিং কেটে দিয়েছো? তুমি নাকি ইজমির জন্য রেস্টুরেন্ট বুক করেছো, তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো? জ্যাক বলে, না, আমি এগুলো করেছি কারণ নামে হলেও সে আমার স্ত্রী। আমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করি, সে তোমার সঙ্গেও ভালো ব্যবহার করবে। মিডিয়া তোমার থেকে দূরে থাকবে। ইজমি মনে মনে ভাবছিল, আমি যখন রাস্তায় আসছিলাম আমি ভেবেছি তুমি রেস্টুরেন্টে আসতে পারোনি, হয়তো তোমার কিছু হয়েছে কারণ তুমি হসপিটালে এসেছো।
আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি আবার ফেয়ের জন্য আমাকে ফেলে এসেছো। তার মানে তোমার এত এত ভালোবাসার কথা, এত এত প্রমিস, এগুলো সব ছিল যাতে মিরিয়া ফেয়ের থেকে দূরে থাকে। সে যখন রাস্তায় আসে তখন ফেয়ের বাবা একটা গাড়ি নিয়ে বলতে থাকে, তুমি বেঁচে থাকলে আমার মেয়ে কোনোদিন জ্যাকের বউ হতে পারবে না। এরপর গাড়ি নিয়ে তাকে হিট করে। তবে এতে ইজমির তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ওই সময় জর্জ তাকে ধরে। ইজমি বলে, আমার সব স্মৃতি মনে পড়ে গেছে। তার মনে পড়ে জ্যাকের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে জ্যাককে বলতে থাকে, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি, তবে তোমার সামনাসামনি কথা বলার সাহস আমার নেই। একদিন কলেজে উপস্থিত বক্তৃতার সময় তুমি আমাকে সাহায্য করেছিলে, এরপর থেকেই আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমাকে জানতে দিইনি। এরপর হাসপাতালে ইজমির জ্ঞান ফেরে। সে বলে, আমার সবকিছু মনে পড়েছে। আমি বিদেশে লেখাপড়া করেছি, আমার সঙ্গে সবসময় মা থাকতো। আমি ভায়োলিন শিখেছি, অনেক পুরস্কার পেয়েছি, সবসময় মা আমার পাশে ছিল। সেই যখন আমাকে মারতে চায় তখন মা আমাকে বাঁচায়, এতে সে নিজে শেষ হয়ে যায়। অথচ আমি কি করেছি? আমি আমার মাকে ভুলেই গেছি। আমি এবার জ্যাকের কাছে ফিরে যাব, আর অপরাধীদের শাস্তি আমাকে দিতেই হবে। জর্জ বলে, তুমি যাই করবে আমি সবসময় তোমার সাথে আছি। ইজমি তখন মিস্টার বনকে ফোন করে বলে, স্যার আমি এলা। এরপর দেখা যায় জ্যাক বাড়িতে এসেছে। নিনা তাকে তার ফোন দেয়। সে বলে, ম্যাডাম আপনাকে অনেকগুলো ফোন করেছিল। জ্যাক বলে, করুক, তুমি তাকে ওই দিন নিয়ে এসেছিলে না? নিনা বলে, আমি তো ওই দিনের পর থেকে আপনার সঙ্গে হসপিটালেই ছিলাম, আপনি তো আমাকে আনতে বলেননি। জ্যাক দেখতে পায় সবগুলো কল ওই দিন রাতের। সে তখন যেতে থাকলে ইজমি তাকে ডাক দেয়। জ্যাক বলে, তুমি বাড়িতে আছো? ইজমি বলে, এটা আমাদের বাড়ি, আমি এখানে না থাকলে কোথায় থাকবো? এরপর ইজমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুমি ওই দিন হঠাৎ কেন চলে গিয়েছিলে? জ্যাক বলে, আসলে কোম্পানির একটা আর্জেন্ট সমস্যা হয়েছিল, তাই আমাকে যেতে হয়েছে। ইজমি মনে মনে বলছিল, ফেইয়ের সঙ্গে সময় কাটিয়ে তুমি আমার সঙ্গে এরকম করছো, আমার সত্যিই তোমার উপর ঘৃণা হচ্ছে। এরপর সে বলে, বাবা কতগুলো ডকুমেন্টস রেখে গেছে যেগুলোতে তোমার সাইন করতে হবে। জ্যাক বলে, তুমি করলেও তো পারতে। ইজমি বলে, আমার সাহস নেই, আমার গয়না নিতে হলেও আমাকে নিনার পারমিশন নিতে হয়েছে। জ্যাক বলে, সেই রাগ তোমার এখনো যায়নি তাই না? সে এরপর সবগুলো পেপারে সাইন করে দেয়, তবে এগুলোর মধ্যেই ডিভোর্স পেপারও ছিল। ইজমি সেগুলো নিয়ে ভেতরে চলে আসে। তখন মিস্টার বন ফোন করে বলে, আমি সবকিছু রেডি করে ফেলেছি, আমরা তোমাকে নিয়ে বিদেশ চলে যাব। ইজমি বলে, আর 2টা দিন অপেক্ষা করুন। এরপর জ্যাকের কাছে কল আসে যে ফেই অসুস্থ। জ্যাক যখন চলে যাচ্ছিল তখন ইজমি বলে, তুমি আবার চলে যাচ্ছ? আমি স্বপ্নে দেখলাম আমার ভাই এখনো জেলে। জ্যাক বলে, তুমি এই নিয়ে ভয় পেও না, তোমার ভাই অবশ্যই জিতবে। সে তখন লয়ার সোফিয়াকে আরো 20 মিলিয়ন টাকা পাঠিয়ে দেয়। এরপর ইজমি নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, তখন জর্জ তাকে ফোন করে বলে, তোমার আর তোমার মায়ের অ্যাক্সিডেন্টের সকল প্রমাণ আমরা পেয়ে গেছি, এবং কয়েকদিন আগে তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও করেছিল ফেইয়ের বাবা। ইজমি বলে, ঠিক আছে, আর একদিন অপেক্ষা করো। এরপর জ্যাকের কাছে ডাক্তার এসে বলে, ফেইয়ের অবস্থা খুবই খারাপ, সে আর সর্বোচ্চ 2 মাস বাঁচবে, তাই দয়া করে তাকে রাগাবেন না বা তাকে কষ্ট দেবেন না। অন্যদিকে ফেই বলছিল, আমার অসুখটাকে বাড়ানোর জন্য আমি বিদেশ থেকে আনা কিছু ওষুধ মিশিয়ে খেয়েছি। তার মা বলে, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি, নিজের শরীর নিয়ে খেলাধুলা করা ঠিক না। ফেই বলে, তাহলে কি করব? ওদের দুজনকে স্বামী স্ত্রী হয়ে থাকতে দেখব? তখনই জ্যাক সেখানে আসে। সে বলে, তোমার কি কোথাও যেতে ইচ্ছে করছে? ফেই বলে, চলো তাহলে হেদ্রা শহরে যাই, শুনেছি মিস্টার বন সেখানে নিজের স্টুডেন্টকে নিয়ে আসবে। এরপর ফেই তৈরি হয় আর বলে, আমাকে দেখতে কেমন লাগছে? নিনা বলে, বিশ্রী দেখা যাচ্ছে। তখনই জ্যাকের কাছে ইজমির কল আসে। জ্যাক বলে, তুমি কি আমাকে মিস করছো? সে বলে, হ্যাঁ, আমার একটা খুব ভালো বন্ধু এসেছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। জ্যাক বলে, কোম্পানির অনেক বড় মিটিং রয়েছে, আমি আজ আসতে পারবো না। ইজমি ফোন রেখে দেয়। এরপর বলে, 3 বছর হয়ে গেছে। এরপর বলে, আমি তোমাকে 6 বছর ধরে ভালোবাসি, 3 বছর তোমাকে না জানিয়ে, 3 বছর তোমাকে বিয়ে করে, তবে এবার তাদের অন্যায়ের প্রতিশোধ আমাকে নিতে হবে। অন্যদিকে জ্যাককে নিনা বলে, স্যার আমি খবর পেলাম ম্যাডাম নাকি বিদেশে যাওয়ার সকল বন্দোবস্ত করে ফেলেছে। জ্যাক বলে, ও হয়তো ঘুরতে যাচ্ছে, ওর এক ফ্রেন্ড এসেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে ফেইয়ের কাছে চলে যায়। নিনা তখন বলতে থাকে, আমারও এখন আর এই লোককে ভালো লাগে না, সে সত্যিই কাউকেই ভালোবাসে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে। এরপর এরা সবাই মিস্টার বনের কাছে এসেছে। মিস্টার বন মনে মনে বলছিল, এত ভালো একজন স্ত্রীকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে ঘোরে, এই লোকের রুচি খুবই খারাপ। সে বলতে থাকে, আজ আমার একজন অতিথি এখানে আসবে। এরপরে সে হাতে তালি দিলে ইজমি ভায়োলিন নিয়ে সেখানে আসে এবং সেটা বাজাতে শুরু করে। ফেই বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছো। জ্যাক বলে, ইজমি তুমি আমাকে ফলো করছিলে?
ইজমি বলে, তুমি বললে তুমি বিজনেস মিটিং এ আছো, অথচ তুমি তোমার মিস্ট্রেস নিয়ে এখানে এসেছো। কোথায় আমি তোমাকে প্রশ্ন করব, সেখানে দেখছি তুমি রেগে যাচ্ছ। জ্যাক বলে, তুমি আমাকে ফলো না করলে এখানে আসলে কি করে বলো? মিস্টার বন্ড বলে, কারণ আমি তাকে ডেকেছি, সে আমার অতিথি, সে আপনার জন্য আসেনি। ফেই বলে, আমি যেখানে যাব সেখানেই তোমাকে যেতে হবে। ইজমি বলে, আজ আমি তোমার সঙ্গে জ্যাককে নিয়ে কারাকারি করতে আসিনি, আজ আমি তোমার কাছেই এসেছি। 3 বছর আগে তুমি আমার অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিলে, আমাকে বাঁচাতে গিয়ে আমার মা মারা গেছে। ওই কেস ক্লোজ হয়ে গেছে, কারণ তখন কেউ মামলা করেনি। তাই বলে তুমি ভেবেছো তুমি বেঁচে যাবে? এখন আমি ডিটেকটিভ ভাড়া করেছি, আর তোমার বিরুদ্ধে এখন আমার কাছে সলিড প্রমাণ রয়েছে। তখন ডিটেকটিভ এবং তার টিম সেখানে আসে এবং তারা ফেইকে ধরতে চায়। ইজমি বলে, তোমার পায়ে আঘাত লেগেছে কারণ তুমি পালিয়ে যাওয়ার সময় আরেকটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ফেই, কয়দিন আগে তোমার বাবাও আমাকে মারতে চেয়েছে, তাই তুমি চিন্তা করো না, তোমরা সবাই একসাথে থাকবে। মিস্টার বন আর ইজমি তখন এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে ফেই জ্যাককে ধরে রাখে। এরপর ডিটেকটিভ বলতে থাকে, আপনি ওনাকে হাসপাতালে রাখছেন, উনি আপনার শাশুড়িকে মেরেছে, এইসবের জন্য আপনি অবশ্যই পস্তাবেন। জ্যাক মনে মনে বলছিল, ফেই আমাকে বাঁচিয়েছে, আমি এভাবে কি করে ওকে ছেড়ে দিই। জ্যাক বাড়িতে গেলে তার কাছে মনে হয় ইজমি বাড়িতে আছে। সে বলে, তুমি হঠাৎ করে এগুলো কেন করলে বলো? ফেই এখন হসপিটালে আছে। তবে এরপর সে বুঝতে পারে ইজমি বাড়িতে নেই। সে দৌড়ে তার ঘরে যায়, দেখতে পায় ইজমি সেখানে আছে। তবে পরে সে বুঝতে পারে এটা তার কল্পনা। তখন সে মনে মনে বলতে থাকে, আবার ঝগড়া। পরে সে দেখে তাদের বিয়ের ছবিটা পড়ে আছে, যেটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। সে তখন বাড়ির বাটলারকে কল করে বলে, আমাদের বিয়ের ছবি কে ছিঁড়েছে? সে বলে, স্যার আমি তো জানি না, কয়দিন আগেই ম্যাডাম আমাদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। জ্যাক বুঝতে পারে তার মানে ইজমি আগে থেকেই তাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছে। তখনই তার কাছে সিভিল ম্যারেজ অফিস থেকে ফোন আসে যে আপনাদের ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে। জ্যাক বলে, এটা কিভাবে সম্ভব? সেই মহিলা বলে, আপনার স্ত্রী আমাকে ডকুমেন্ট দিয়েছে, আপনার নিজের সাইন রয়েছে, আপনি কি ভুলে গেছেন? জ্যাক বুঝতে পারে তাহলে ওই দিন সে ডিভোর্স পেপারেই সাইন করেছে। সে তার লোকেদেরকে এখনই ইজমিকে খুঁজতে বলে। অন্যদিকে এয়ারপোর্টে এরা বলছিল, সময় এত ধীরে চলছে কেন? ওই সাইকো জ্যাক যদি চলে আসে তাহলে তো আমরা আর যেতে পারবো না। ইজমি বলে, ভয় পেও না, ও এখানে আসতে পারবে না। তখন দেখা যায় জ্যাক যেতে চাইলে তার মা তার সামনে দাঁড়ায়। সে বলে, তোমার বাবা ওই মহিলার ছেলেকে কোম্পানির শেয়ার দিচ্ছে। তখনই জর্জ সেখানে আসে। সে বলে, বাবা শুধুমাত্র আমার মায়ের মৃত্যুর ভর্তুকি হিসেবে আমাকে শেয়ার দিচ্ছে। জ্যাকের মা তার দিকে তাকিয়ে বলে, তোমার মাকে আমি কিছু করিনি, আমার দিকে এভাবে দেখবে না। এরপর সে চলে যায়। জ্যাক বলে, তার মানে শুধুমাত্র ইজমিকে পালাতে সাহায্য করার জন্য তুমি আমার ভাইয়ের পরিচয় দিয়েছো? জর্জ বলে, হ্যাঁ, আমি তার অবৈধ ছেলে। এই দাগ সারা জীবন আমার মাথায় থাকবে, তবে এতে যদি ইজমির ভালো হয় আমি করতে রাজি আছি। জ্যাক বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না সে বিদেশ চলে যাচ্ছে, সে আর কখনো ফিরে আসবে না। তখন দেখানো হয় ইজমি প্লেনে উঠে পড়েছে। জর্জ বলে, আমি চাই সে ফিরে না আসুক, সে তার জীবন তার মতো করে সুন্দর করে কাটাক। তখনই নিনা সেখানে আসে। সে বলে, স্যার, ডিটেকটিভ টিম ফেই ম্যাডামের বিরুদ্ধে সলিড প্রমাণ দিয়েছে। সে আপনার ওয়াইফের মাকে মেরেছে, সে হসপিটালে আছে, তবে পুলিশ তাকে ঘিরে রেখেছে। আর আরেকটা কথা, 3 বছর আগে আপনাকে বাঁচিয়েছে ম্যাডাম ইজমি, এবং সেই আপনি কোমায় থাকা অবস্থায় আপনার সেবা করেছে। জ্যাক এইবার হাসতে শুরু করে। সে বলে, তার মানে যে আমাকে বাঁচিয়েছে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে যে তার ক্ষতি করতে চেয়েছে আমি তাকেই এতদিন ধরে আদর যত্ন করেছি। নিনা বলে, আরেকটা জিনিস, 3 বছর আগে হোটেল রুমে ম্যাডাম 1116 রুমে যেতে চেয়েছিল, কারণ সেখানে তার ভাই ছিল। সে ইচ্ছে করে আপনার রুমে যায়নি। জ্যাকের মনে পড়ে এই নিয়ে সে তাকে কত অপমান করেছে। জ্যাক বলতে থাকে, তুমি মরে যাবে তবু এই অপবাদ মাথায় নেবে না। তারপরও আমি তোমার কথা বিশ্বাস করিনি। সে তখন অনেক কান্না করতে শুরু করে। সে ছবিটা নিয়ে বলছিল, আমি যদি এই ছবিটা ঠিক করি তাহলে নিশ্চয়ই ও আবার ফিরে আসবে। এরপর সে ওই ছবিটা ঠিক করতে যায়, তবে প্রত্যেক দোকানদারই বলে দেয় যে এটা একটা এডিটেড ফটো, এটা ঠিক করা পসিবল না। পরে একটা ছোট বাচ্চা তাকে একটা টেপ দেয়। জ্যাক বাড়িতে এসে টেপ দিয়ে সেই ছবিটাকে জোড়া দেয়। 2 দিন পর নিনা বাড়িতে আসলে দেখতে পায় জ্যাকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তার অনেক চুল পেকে গেছে। সে বলে, ফেই জানে না যে আমরা তার সত্যিটা জেনে গেছি, তাই সে এখনো নাটক করে যাচ্ছে। জ্যাক এরপর ফেইয়ের কাছে আসে। ফেই বলে, শুনেছি তুমি নাকি ইজমিকে বিদেশ পাঠিয়ে দিয়েছো। আমি জানতাম, তুমি কখনোই বিশ্বাস করবে না যে আমি এত খারাপ। তুমি আমাকে চেনো তাই না? জ্যাক, চলো না আমরা বিয়ে করি। জ্যাক বলে, অসম্ভব। ফেই বলে, কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করো। জ্যাক বলে, কারণ তুমি মরতে চলেছো। কয়দিন আগে তুমি নাটক করার জন্য যে ওষুধ খেয়েছিলে সেগুলো ব্যান ছিল, তার কারণে তুমি আর সর্বোচ্চ 2 মাস বাঁচবে। আর এখন তো তুমি জেলেই চলে যাবে।
আমি জানতাম তুমি আমাকে বাঁচিয়েছো, তাই তুমি গরিব হলেও আমি তোমাকে সর্বদিক থেকে সাহায্য করেছি, কিন্তু আমি কোনোদিন ভাবতেও পারিনি তুমি যে এত খারাপ। সেই তার হাত ধরে বলে, আমি এগুলো করেছি কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইজমি যা পারবে আমিও সেটা পারবো। তবে জ্যাক তার গলা চেপে ধরে। এরপর ফেই বলে, আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি কোনোদিন আমাকে একটুও ভালোবাসোনি? জ্যাক বলে না। এরপরে জ্যাক অফিসের সামনে জর্জের জন্য দাঁড়িয়েছিল। সে তাকে বলে, বলো ইজমি কোথায় আছে? জর্জ বলে, আমি জানি না। জ্যাক তার কলার ধরে বলে, সে আমার স্ত্রী, তুমি তাকে সারা জীবন আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। জর্জ বলে, সে ছিল, তবে এখন আর নেই, আর ভবিষ্যতেও কোনোদিন হবে না। জ্যাক বলে, তুমি আমাকে বলো ও কোথায় আছে, আমি কোম্পানির সব শেয়ার তোমার নামে লিখে দেব। জর্জ বলে, সেগুলো আমি নিজেই নিতে পারবো। জ্যাক তখন মাটিতে বসে বলতে থাকে, দয়া করে আমাকে বলো ও কোথায় আছে। ও এতটা নির্দয় নয়, আমি ওর কাছে গেলে ও অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। জর্জ বলে, আর এই কারণেই তুমি দিনের পর দিন ওকে কষ্ট দিয়ে গেছো। তুমি জানো ও তোমার কাছ থেকে চিরতরে কেন চলে গেছে? কারণ ওই দিন রেস্টুরেন্টে তুমি ওকে একা রেখে তোমার মিস্ট্রেসের কাছে চলে গেছো। তুমি জানো ওকে কত অপমান সহ্য করতে হয়েছে? জ্যাক বলে, ও এই কথা আমাকে বলেনি। জর্জ বলে, কারণ বলে কোনো লাভ নেই, তুমি মিথ্যে বলে সেটাকে ঢেকে ফেলবে, যেটা তুমি বরাবরই করো। জ্যাক বলে, তাহলে আমাকে একবার বলো ও কি ভালো আছে? জর্জ বলে, তোমার জানার কোনো অধিকার নেই। এরপর দেখা যায় ইজমি এখন অনেক পপুলার হয়ে গেছে, অনেক ফ্যানেরা তার অটোগ্রাফ নেওয়ার জন্য এসেছে। সেখানে জ্যাক আসলে সবাই বলতে থাকে, এই বয়স্ক লোকও এলার ফ্যান। জ্যাক বুঝতে পারে ইজমি তাকে চিনতে পারেনি। ইজমি তার কনসার্টে আসার জন্য তাকে ধন্যবাদ জানায়। জ্যাক তাকে ডাক দিলে তার আগেই জর্জ তাকে ডাক দেয় এবং তাকে জড়িয়ে ধরে আর তাকে ফুলের তোড়া উপহার দেয়। জ্যাক মনে মনে বলছিল, তার মানে আমার কাছ থেকে দূরে থাকলেই তুমি খুশি থাকো, আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।